ধর্মের অপব্যবহার যে করছে জামাতে ইসলামী, এটা নিয়ে সরকার কেন উদ্গ্রীব নয়? ইউনূস সাহেবের এই গভর্নমেন্টের টাইমে যে পরিমাণ নির্লিপ্ততা দেখানো হয়েছে, যেভাবে সরকারটা গঠন হয়েছে আমি মনে করি যে জন্মগত এই সরকারের কিছু দুর্বলতা রয়েছে। যে যত অশ্লীল কথা বলতে পারে সে তত যেন জনপ্রিয় হয়ে ওঠার চেষ্টা। উনাকে স্বাস্থ্য উপদেষ্টা বানানো হয়েছে শুধুমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠানে উনি কাজ করতেন। শিক্ষার প্রতি এমন নির্লিপ্ত সরকার আমি আমার জীবনে দেখিনি। পোস্টাল ব্যালট কি করছে, ভাঁজ করলে ধানের শীষ ঠিক মতো বোঝা যায় না, এমন জায়গায় ধানের শীষ স্থাপন করা হয়েছে। সরকার একটা অগ্নি পরীক্ষার মধ্যে জনগণকে নিক্ষিপ্ত করেছে। খুব তো ইসলাম ইসলাম করছো, কৃষ্ণচূড়ার নাম কি রাখবে? ফাতেমা চূড়া? জামাত যদি অরিজিনাল ইসলামের রাজনীতি করে তাহলে জামাতকে অবশ্যই অমুসলিমদের অধিকার নিশ্চিত করতে হবে। স্বাগত কালের সংলাপে। আজ আমাদের আলোচনার বিষয় রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণে জনগণের সায় কতটুকু। এ বিষয় নিয়ে আলোচনার জন্য আজ আমাদের সাথে উপস্থিত হয়েছেন, আমাদের মাঝে এসেছেন মাহবুব আজিজ, সাংবাদিক ও কলামিস্ট। এরপরে রয়েছেন শিক্ষাবিদ ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক সৈয়দ আব্দুল আজিজ, এবং এরপরই রয়েছেন অ্যাক্টিভিস্ট সৈয়দ আবদুল্লাহ। আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা ইতোমধ্যে নির্বাচনী আমেজ পেতে শুরু করেছি এবং আমরা জানি যে গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনে অনুষ্ঠিত হবে। তাই অনুষ্ঠানের শুরুতেই এই গণভোট নিয়ে কথা বলতে চাই। আমি যেতে চাই জনাব মাহবুব আজিজের কাছে। আপনার কাছে আমি প্রশ্ন রাখতে চাই, গণভোটে সরকারের পক্ষ থেকে হ্যাঁ এর পক্ষে প্রচার চালিয়ে রাষ্ট্রীয় ক্ষমতার কোনো অপব্যবহার করা হচ্ছে কিনা আমি জানতে চাই, এবং সেই সাথে জানতে চাই এতে জনগণ কোনোভাবে অন্ধকারে আছে কিনা, বা জনগণকে অন্ধকারে রেখে এই গণভোট আয়োজিত হচ্ছে কিনা। জি, ধন্যবাদ, শুভেচ্ছা সবাইকে। আসলে এই গণভোট যেই বিষয়টি নিয়ে সরকার খুবই গুরুত্বের সঙ্গে কাজ করছে এবং অনেক প্রাধান্য দিচ্ছে, এটা নিয়ে তো প্রথম থেকে নানান রকম আলোচনা চলছে। গণভোট নিয়ে প্রথমে বিএনপি ততটা উৎসাহী ছিল না, রাজিও ছিল না, কিন্তু বৃহত্তর স্বার্থে দেখা যাচ্ছে যে বিএনপি রাজি হয়েছে। এবং আপনি দেখুন যে 30টি দলের সাথে যে সংস্কার নিয়ে আলোচনা করলেন সরকার দীর্ঘ প্রায় 8 থেকে 9 মাস সময়, এবং এইখানে কতগুলো প্রশ্ন সে তখন সামনে এসে দাঁড়িয়েছিল যে এই 30টি রাজনৈতিক দলই কি পুরো জাতিকে প্রতিনিধিত্ব করে? এই 30টি রাজনৈতিক দলের 7-8টি ছাড়া অধিকাংশকে আমরা চিনি না, তাদের দ্বিতীয় বা তৃতীয় ব্যক্তিদের নামও আমরা জানি না। এই প্রশ্নগুলো কিন্তু উঠেছিল, এবং তারপরেও দেখা গেছে যে বৃহত্তর একটি রাজনৈতিক দল হিসেবে কিন্তু বিএনপি বরাবরই যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়ে এবং অনেকখানি ছাড় দিয়েই বলা যায়, কারণ যে গত 15 বছরের যে অভিজ্ঞতা আমাদের, তাতে বিএনপিরই সর্বাধিক নেতাকর্মীর নামে মামলা হামলা ইত্যাদি ছিল। এবং জামাতও নিশ্চয়ই অনেক বড় রকমের জুলুমের শিকার হয়েছে, জামাতও সেখানে ছিল, কিন্তু জামাত অনেক ক্ষেত্রেই সুপ্ত বা গুপ্ত অবস্থায় বরাবর থাকে, তারাও সেই অবস্থাতেই ছিল। তো সেই প্রেক্ষিতে দেখা যাচ্ছে যে জামাত যত দ্রুত গণভোটের দিকে রাজি হলো, বিএনপি রাজি হচ্ছিল না। কিন্তু সরকারের একটা ইচ্ছা ছিল যে এইভাবে একটা সংস্কার পদক্ষেপ নিয়ে তার পক্ষে একটা গণভোট যাতে করা যায় সংস্কারের উপরে, সেটা নিয়েও অনেক রকম জোরাতালি দেওয়া হয়েছে। এটা নজিরবিহীন যে 4-5টি প্রশ্নের এগেইনস্টে একটি হ্যাঁ বা না জানা যায়। এর আগে আমাদের দেশে দুবার গণভোট হয়েছে, একটি করে প্রশ্ন ছিল। এটা অনেকটা সেই পাকিস্তানের গণভোটের মতো যে আপনারা কি ইসলামী শাসনতন্ত্র চান, চাইলে জিয়াউল হককে কি আপনি প্রেসিডেন্ট হিসেবে চান কিনা, ওরকম একটা পরিস্থিতি হয়েছে। আসলে গণভোটটা যেহেতু সরকার গণ অভ্যুত্থান থেকে উদ্ভূত একটি সরকার, তারা চাইছে যে গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষাগুলো মানুষের মধ্যে আছে বা ছিল, যে গণতন্ত্র, জবাবদিহিতা, কর্তৃত্ববাদী শাসন, সেই শাসন যাতে আবার না এসে পড়ে, সেটা একটি বিষয়। এটা অবশ্যই একটা ইতিবাচক একটি ব্যাপার। কিন্তু এই জন আকাঙ্ক্ষাকে সরকারকেই কেন অ্যাড্রেস করতে হবে? এবং যেহেতু একটি নির্বাচন আসন্ন আছে, সেই নির্বাচনে নির্বাচিতরা যখন সংসদে বসবে তখনই তো তারাই যথেষ্ট, কারণ প্রত্যেকটা দায়িত্বশীল রাজনৈতিক নেতা এবং যারা রাজনৈতিক দল তারাই তো নির্বাচনে অংশগ্রহণ করছে এবং প্রত্যেকেই গণ অভ্যুত্থানের শক্তি, কাজে এটা খুব বেশি প্রয়োজন ছিল না।
এবং এইভাবে কিছু হাত পা বেঁধে দেওয়ারও চেষ্টা করা হয়েছে। তারপরে দেখুন যে নোট অফ ডিসেন্টের যে কথাগুলো ছিল বিশেষ করে বিএনপির পক্ষে, সেইগুলোও কিন্তু খুব সেভাবে সামনে আসেনি। আরও একটি বড় গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে, যে যেমন ধরেন আমি একজন ভোটার, আমি তো সংবিধানের যেই সংস্কারের প্রশ্নে, বিশেষত ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্রকে বর্জন করার প্রশ্নে আমি তো একমত নই। তো আমি কোথায় ভোট দেব? আবার আমি কিন্তু অনেক কিছুতে একমত, যে যাতে কর্তৃত্ববাদী শাসন আর প্রতিষ্ঠিত না হয়, যাতে দুইবারের বেশি প্রধানমন্ত্রী একজন না থাকেন, অনেকগুলো ভালো ভালো বিষয় এখানে আছে। কাজেই সব কিছু মিলিয়ে একটা জোড়াতালির ব্যাপারও ঘটে গেছে। আরেকটা ব্যাপার হচ্ছে, বরাবর আমরা দেখি যে জাতীয় সংসদে কোনো কিছু একটা পাশ হলে সেটা গণভোটে যায়। এর আগে যেমন 91 সালে রাষ্ট্রপতি শাসন থেকে প্রধানমন্ত্রী শাসনে গেছে, তখন সেটা গণভোটে গেছে। কিন্তু আগেই একটা কিছু রেডি করে একটা চোথা ধরিয়ে দেওয়া হবে সার্বভৌম সংসদের উপরে, এটা একটা নজিরবিহীন ঘটনা। এবং এমনও বলা হয়েছে, পরে বোধ এখান থেকে সরে আসা হয়েছে, যে এত কার্যদিবসের সম্ভবত 270 কার্যদিবসের মধ্যে যদি সেইটুকুগুলো পাশ না হয়, সেগুলো স্বয়ংক্রিয়ভাবে পাশ হয়ে যাবে। তার মানে তাহলে আর সংসদের দরকার কি? এটা আমার জানা মতে এখান থেকে সরে এসেছে সরকার। কাজেই আপনি যখন সংসদ নির্বাচিত হয়ে যাবে, যখন সংসদ বসবে, তখন তো সার্বভৌম সংসদে অনেক আলাপ আলোচনা হবে, তর্ক বিতর্ক হবে, অনেক কিছু হবে। কিন্তু এই সব কিছুর প্রেক্ষাপটে সরকারের কয়েকটি আচরণ অনেক আশঙ্কার জন্ম দিয়েছে। কি কি সেই আচরণ? এক নম্বর হচ্ছে ডানপন্থার প্রতি তাদের বিশেষ অনুরাগ। আপনি দেখুন যে গণ অভ্যুত্থানের পর যখন সরকার ক্ষমতায় এলো, তারপর থেকে লাগাতার মাজার ভাঙা, মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙা, ইতিহাস নিয়ে বিতর্ক করা, অমুক ছিলেন, এই ঘটনা ঘটিয়ে দিয়েছেন, অমুক করেছেন, তমুক করেছেন। বিশেষত আওয়ামী লীগ শাসনামল, ৭২-এর পরের শাসনামল, ভারতীয় আধিপত্যবাদ, ভারতকে তো সকালবেলা উঠতে বসতে গালিগালাজ করা, নানান রকম বিষয়গুলো আমরা দেখেছি। এগুলো কি ২৪-এর গণ অভ্যুত্থানে ছিল? এগুলো কি ২৪-এর গণ অভ্যুত্থানে ছিল? তখন তো এই সমস্ত বিষয়গুলো আসেনি। এসেছিল গণতন্ত্র, বাক স্বাধীনতা, জবাবদিহিতার প্রতি যে এই মানুষের উদগ্র আগ্রহ। কারণ গত এক যুগ মানুষ ভোট দিতে পারেনি। আওয়ামী লীগ যেন তেনভাবে ভোট করেছে, এবং আওয়ামী লীগ যেই দুরাচার করেছে, যে কর্তৃত্ববাদ করেছে, যে স্বৈরাচারী শাসন করেছে, সেটার বিরুদ্ধে তো সব মানুষ সমবেত হয়েছিল। সেইটার জন্য তো মুক্তিযুদ্ধকে অবমাননা করতে হয়নি একবারও ২৪-এর সময়। তখন ২ আগস্ট, ৩ আগস্ট, ৪ আগস্ট লক্ষ লক্ষ মানুষের কণ্ঠে আমরা গান শুনেছি, ধনধান্যে পুষ্পে ভরা। কাজেই এই পুরো পরিস্থিতিটা যখন সরকার নির্বিকারত্বের সাথে অনেকটা ট্যাকেল করবার চেষ্টা করছিল, মানে তারা যেন উস্কে দিচ্ছিল। আপনি দেখুন ৩২ নম্বর যখন ভাঙা হলো, বুলডোজার দিয়ে ভাঙা হলো ২-৩ দিন, তখন সরকারের কোনো তৎপরতা আমরা দেখিনি। একাধিকবার এই ঘটনা ঘটেছে। তারপর যখন গণমাধ্যমে হামলা হলো, এমনকি ছায়ানট ও উদীচিতে হামলা হলো, সম্পাদক পরিষদের সভাপতি নুরুল কবির বলেছেন সরকারের প্রশ্রয় ছাড়া এই ঘটনা ঘটতে পারে না, সরকার চেয়েছে যে এখানে ভাঙা হোক। তার মানে এই বিষয়গুলো সাধারণ মানুষ থেকে শুরু করে একদম বুদ্ধিজীবী পর্যন্ত প্রত্যেকেরই মনে হচ্ছে সরকার কি চাইছে যে বিসিএস পরীক্ষায় মুক্তিযুদ্ধ হয়ে যাক প্রতিরোধ যুদ্ধ, পাকিস্তান বাহিনী হয়ে যাক হানাদার বাহিনী। এগুলো কি সরকারের কাজ? সরকার যেভাবে গণভোটের ব্যাপারে উৎসাহী, আজ রাস্তায় রাস্তায় পোস্টার, ব্যানার, বিলবোর্ড দেখতে পেলাম আজ সকালে, তাহলে ধর্মের ব্যবহার নিয়ে, ধর্মের অপব্যবহার যে করছে জামাতে ইসলামী, এটা নিয়ে সরকার কেন উদ্গ্রীব নয়? এবং আমরা যখন ডেইলি স্টার বা প্রথম আলো ভাঙা হয়েছে, প্রায় ৮-১০ ঘন্টা ধরে ভাঙা হয়েছে আমরা দেখেছি, এবং যারা আইন শৃঙ্খলা বাহিনী ছিলেন তাদের সামনেই কিন্তু ভাঙা হয়েছে। তখন আসলে প্রশাসনের দায়িত্ব নিয়ে আপনি কিছু বলতে চান? শুধু গণমাধ্যমে কেন, আপনি দেখুন যে লাগাতার মাজার ভাঙা থেকে শুরু করে ভাস্কর্য ভাঙা, সমস্ত কিছু ভাঙচুরি এবং মব সংস্কৃতি তো আমরা দেখলাম গত 17 বছর। প্রতিবারই তো সেখানে একটা নির্বিকার নিষ্ক্রিয় আমরা সরকার দেখতে পেলাম। এটা সরকারের যতখানি অযোগ্যতা, যতখানি অদক্ষতা, একই সাথে ততখানি নির্বিকারত্ব, এবং এই সব কিছু মিলিয়ে এক ধরনের সাম্প্রদায়িক শক্তিকে আরো শক্তিশালী করে তুলবার একটা আকাঙ্ক্ষায় যেন প্রকাশিত হয়েছে। আজকে যখন আমরা নির্বাচনের আগে বিভিন্ন ধরনের জরিপ দেখতে পাচ্ছি, জরিপগুলো আবার ওই সাম্প্রদায়িক শক্তির সহযোগিতাই করে বিএনপির প্রায় কাছাকাছি পৌঁছে দিচ্ছেন জামাতে ইসলামীকে। জামাতে সর্বশেষ নির্বাচন ২০০৮ সালের ভোট কত? ৪ থেকে ৭%। তাহলে সেই জামাতে ইসলামী কি করে ৪০% বিএনপি
বা আওয়ামী লীগের পাশাপাশি চলে আসে। যেই প্রশ্নগুলো জনমনে ছিল সেগুলো আরও সামনে আসতে পারত। সরকার তো একটি অন্তর্বর্তীকালীন নৈর্ব্যক্তিক সরকার, তাদেরকে তো একটি অন্তর্ভুক্তিমূলক সমাজের যে আকাঙ্ক্ষা মানুষের সেই দিকে কিভাবে যাবে সেটার চেষ্টা করা দরকার ছিল। আওয়ামী লীগ তো সরকারের শত্রু নয়, এই সরকার তো সকলের সরকার। তো আওয়ামী লীগে যারা হত্যার সঙ্গে জড়িত, যারা কর্মগুলো করেছে, তারা কি এই লক্ষ কোটি মানুষ সবাই? এই লক্ষ কোটি মানুষ যেহেতু সকলেই কুকীর্তিগুলো করেন, এই কাজে অন্য মানুষদের ক্ষেত্রে কি হবে? কাজে এই অন্তর্ভুক্তিমূলক সমাজটা তৈরি না করে একটা চির বিভাজিত রাজনৈতিক সংস্কৃতির দিকে, যেটা আগেও ছিল, আওয়ামী লীগ যেটা করেছে, তারা নির্বাচন করার চেষ্টা করেছে, তারা এবং সহযোগীরা। এবার বিএনপি ও সহযোগীদেরই কিন্তু নির্বাচন হচ্ছে। যদি আওয়ামী লীগ উপস্থিত থাকতো, বিএনপি ও জামাত কিন্তু সহযোগী থাকতো। এখন বিএনপি ও জামাত খুবই পরস্পরের প্রতিদ্বন্দ্বী। এই প্রতিদ্বন্দ্বিতা কি তখন আমরা দেখতে পেতাম? অর্থাৎ এই পরিস্থিতি তাদেরকে দূরে নিয়ে গিয়েছে। গত 20 বছরের যে নৈকট্য, যে নিবিড় সম্পর্ক, সেটা কিন্তু আর এখন নেই। ইসলামিক একটা ঐক্যও আমরা দেখতে পাচ্ছিলাম। অর্থাৎ সব মিলে এই যে অন্তর্ভুক্তিমূলক একটা সমাজ গঠনের একটা সুযোগ এসেছিল, নিশ্চয়ই সামনেও আছে। এই সরকার যখন শুধু গণভোটের ক্ষেত্রে তারা এত তৎপর, যদিও খুব নৈতিকভাবে এটা তারা পারে কিনা এটা নিয়ে প্রশ্ন আছে, আইনগতভাবে নিশ্চয়ই তারা পারে, কারণ সরকার যেহেতু গণ অভ্যুত্থান থেকে জাত, তারা বলতেই পারে যে হ্যাঁ, এটা হ্যাঁ ভোট দেন, আপনাদের এই দেশের জন্য ভালো হবে, সেটা তারা বলছে বটে, কিন্তু অন্য কোনো ব্যাপারেই তারা বলছে না। তখন ব্যাপারটা সাংঘর্ষিক হয়ে যায়। জি, ধন্যবাদ আপনাকে। এবার যেতে চাই সাইদ আব্দুল্লাহর কাছে। আপনাকে প্রশ্ন করতে চাই, কেবল হ্যাঁ আর না উত্তর দেওয়ার সুযোগ রাখার মাধ্যমে গণভোটে জনগণের যে প্রকৃত মতামত সেটি দেওয়ার সুযোগ বিলুপ্ত হচ্ছে কিনা? ধন্যবাদ আপনাকে, কালের কণ্ঠের যারা দর্শক আছেন এবং আমার সম্মানিত যারা সহ-আলোচক আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আলোচনাটা শুনছিলাম এতক্ষণ ধরে, গণভোট নিয়ে আলোচনাটা হচ্ছিল। এইটা নিয়ে আসলে যদি হিস্ট্রিক্যাল আলোচনা করা যায় আসলে অনেক লম্বা আলোচনা হয়ে যাবে। এবং আপনি যে বললেন হা ভোট আর না ভোট, গণভোটে সাধারণত সারা পৃথিবী জুড়ে এজেন্ডা থাকে একটা, এবং সেটার পক্ষে আছেন কি বিপক্ষে আছেন সেটার মতামত দেওয়ার আপনার অপশনটা থাকে। লেটস সে ইফ ইউ কনসিডার ব্রেক্সিট 2016 সালে, যে ব্রেক্সিটের আপনি পক্ষে নাকি বিপক্ষে, ডেফিনেটলি ইয়েস আর নো ভোট ছিল। সো পৃথিবী জুড়ে অধিকাংশ ক্ষেত্রে এটাই হয় যে জিয়াউর রহমানের অনুসৃত নীতি আপনি সমর্থন করেন কি করেন না, 1977 সাল হ্যাঁ বা নাতেই ছিল। তার পরবর্তীতে যে প্রেসিডেন্সিয়াল সিস্টেম যখন আসে, আপনার এইটা বাইনারি ডিজিটেই নর্মালি যায়। প্রশ্নটা যে জায়গায়, প্রশ্নটা হলো আপনি গণভোটের এজেন্ডাকে বেছে নিয়েছেন 4টি, রাইট? আমি নিজের কথা বাদ দেই, অনেক মানুষ কনফিউজড কিভাবে হইতে পারে। ভাইয়া কিছুক্ষণ আগে একটা চমৎকার কথা বলছিলেন, আমি এই কথাটা বেশ কয়েকটা শোতে সেমিনারে অনেক আগে থেকে আমি এটা বলার চেষ্টা করছি। একজন ইন্ডিভিজুয়াল ব্যক্তি, আমি আমার কথা বলছি না, XYZ হুএভার ইট ইজ, তার কাছে মনে হলো এই যে 4টা এজেন্ডা আছে, এই 4টার ভেতরে উনি 2টা মানেন 2টা মানেন না, উনি আসলে কি ভোট দিবেন? আপনার তো অ্যাজ এ হোল হা ভোট বা না ভোট দিচ্ছেন, রাইট? সো যে ভাইয়াই যেমন 2টাতে রাজি 2টাতে কনফিউজড, আরেকজন থাকতে পারেন উনি 3টাতে রাজি 1টাতে কনফিউজড, আরেকজন থাকতে পারে যে 1টাতে রাজি 3টাতে কনফিউজড। এই মানুষগুলা আলাদা আলাদা এজেন্ডার জন্য একসাথে কিভাবে ভোট দিবে, রাইট? সো এই ব্যাপারটা একটু কনফিউশন তৈরি করছে অনেকের ভেতরেই। আবার এই আলোচনাটা যে এই জায়গায় এসেছে, এটা একটা হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে। ওই যে অটোপাসের মতো ঘটনা, যে জায়গায় প্রথমে এটা ছিল 180 দিনে, অটোপাসের মতো ঘটনা নিয়ে তীব্র আপত্তি সিভিল সোসাইটির জায়গা থেকে ছিল, এবং যারা ল ব্যাকগ্রাউন্ডের তাদের জায়গা থেকে খুব সিরিয়াস আপত্তির জায়গাটা ছিল। আমি লিগালি মনে করতাম যে আমি নিজেও লয়ের স্টুডেন্ট ছিলাম, সো ফ্রম দ্যাট পয়েন্ট অফ ভিউ আমি তীব্রভাবে আপত্তি জানিয়েছি যে কোনো একটা জিনিস এই ধরনের অটোপাসের বিধান রাখা উচিত না। ওইটা যদি একটা প্রেসিডেন্স হিসেবে থেকে যায়, এইবার পার পাওয়া যাবে, এরপরে এসে কেউ না কেউ যে আবার হাসিনা হওয়ার চেষ্টা করবে না, হু নোজ দ্যাট। আজ থেকে 20 বছর পর, 30 বছর পরে, 50 বছর পরে সেও এসে কোনো কিছু অটো এরকম বানানোর পরে সে যদি বলে যে এতদিন পরে এটা অটো পাস হয়ে যাবে, আমরা তো নিশ্চয়ই সেটা এগ্রি করবো না, রাইট? গণভোটের এই জায়গাতে এই যে আপত্তির জায়গাটা যে কারো কারো থাকতে পারে, মানে মিক্সড কোনো ফিলিংটা থাকতে পারে, কিন্তু ওই অপশনটাতে 4টাতে করে, এবং ব্যাপারটাও দেখবেন যে এত বড় করা হয়েছে। এই ব্যাপারটা আমরা সবসময় চিন্তা করি কি জানেন, যে সবাই এসি রুমে বসে থাকা ভদ্র শিক্ষিত সবাই সবকিছু বুঝে, এইটা আমরা ধরে নিয়ে যে কাজটা করছি। লেটসে আমার নিজের বাড়ি পাবনার ধরেন যে সাথিয়াতে ওই যে কৃষকটা আছেন, ওই কৃষক ভাই ধরেন যে খেতে খোলায় কাজ করে এসে, মানে উনি তো এই 4টা পয়েন্ট পড়ে বুঝে ওনার ভোট দেওয়ার যে অপশন,
একটা পয়েন্ট থাকলে মানুষকে যতটা ব্রিফ করে বোঝানোটা সম্ভব হয়, 4টা পয়েন্ট দেখবেন বোঝাতে গিয়ে অনেক শিক্ষিত মানুষই ঠিকমতো বুঝতে চায় না। তাইলে এত জটিল করার কি দরকার ছিল ব্যাপারটা? আমি অবশ্যই সংস্কারপন্থী মানুষ, ইন হুইচ সেন্স যে সংস্কারটা মানুষের জন্য অত্যন্ত জরুরি। অনেক জায়গায় প্রশাসনিক ভস্কর পেকেছিল, এই ব্যাপারে অস্বীকার করার কোনোই কারণ নাই। বিগত 15 বছরে শেখ হাসিনা যেটা করেছে, প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে ফেলেছে। সো প্রতিষ্ঠানগুলোকে রিভাইভ করার জন্য যে পথে আগানো দরকার ছিল, এই ব্যাপারে অবশ্যই সবাই একটা জায়গায় স্ট্যান্ড এসেছিল যে অবশ্যই সংস্কারটা জরুরি। বাট নট ইন দ্য লাইন যে জায়গায় প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব সংস্কারের নামে অনেক জায়গায় যে পরিমাণ হঠকারিতা ঘটানোর স্পেসটা তৈরি করেছেন এবং নির্লজ্জের মতো সেটা গুড ইমেজের দ্বারা ট্যাকেল করার চেষ্টা করেছেন, এইটা এখন অনেক কম মানুষই কথা বলে। বাট আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি টুডে টুমোরো অর 1 বছর 2 বছর 5 বছর 10 বছর পরে ইউনূস সাহেবের এই গভর্নমেন্টের টাইমে যে পরিমাণ নির্লিপ্ততা দেখানো হয়েছে, সেই ব্যাপারগুলো আলাপ আলোচনায় আসবে। সেই ব্যাপারগুলো আলাপ আলোচনায় আসবে। যেভাবে উনি প্রিফারেন্সিয়াল ট্রিটমেন্ট করেছেন উনার যমুনার সামনে, আপনার মনে থাকার কথা 144 ধারা জারি করা ছিল বার করে, কিন্তু কারো কারো ক্ষেত্রে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন আবেদন করতে গেছে তাদের জুটেছে লাঠির বাড়ি আর টিয়ার শেল। ঠিক একইভাবে যখন আবার সরকার যেটা চায় সেটা যখন দাবি দেওয়া করতে গেছে, তাদের আবার জুটেছে কি সিটি কর্পোরেশন তাদেরকে পানি খাইয়েছে, তীব্র গরমে তাদের আবার পানির স্প্রে দিয়েছে। এখন বলতে পারেন সরকার কি নিজে প্রিফারেন্সিয়াল ট্রিটমেন্ট করতে পারে? উত্তর হইল না। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস, আপনি গণভোটের কথা তো বলছেন, একই সাথে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তার রোলটা কি? রেফারির ভূমিকা, রাইট? কিছুদিন আগে উনি তো বলেছেন যে এইরকম ইলেকশন হইলে অনেক তরুণদের যে নতুন দল আছে এই দল থেকে কয়েকজন জিতে আসতে পারে। আরে ভাই, আপনি তো রেফারি, আপনি মনে মনে অনেক কিছু আপনার খাস থাকতেই পারে, কিন্তু আপনি যখন নিজেই এই মন্তব্যটা করে ফেলছেন, এটা তো খুব সিরিয়াসলি প্রবলেমেটিক, রাইট? সো এই যাবতীয় প্রক্রিয়াগুলো কি হচ্ছে, অনেক জায়গায় কনফিউশনটা তৈরি করার মতো স্পেসটা তৈরি করে দিচ্ছে। এই জন্যই কিন্তু মানুষ অনেক জায়গায় কথা বলার মতো স্পেসটা খুঁজে পাচ্ছে। এই ধরনের কাজ না করে আপনি প্লেন কিছু সংস্কারের প্রস্তাব নিয়ে আসেন। এমনকি এই ব্যাপারটা আপত্তি তোলাটা খুবই যৌক্তিক। কেন মানুষের ভেতরে কনফিউশন আছে প্রশ্ন আসতেই পারে। কনফিউশনটা কেন আছে জানেন? সরকার জুলাই সনদটা যেদিন সাইন করিয়েছিল, ওই জুলাই সনদে দেখবেন যে একটা দল সাইনই করে নাই, ইভেন টিল টুডে একটা দল সাইন করে নাই। তারা দেখবেন অনেক প্রচার প্রচারণা চালাচ্ছে। তো যে জিনিসটা ভাই সবার জন্য ভালো বলে মনে করতেছেন, আপনারা কেন সাইন করেন নাই? আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সরকার যেদিন সাইন করিয়েছিল ওই দিন নোট অফ ডিসেন্ট সহ সাইন করিয়েছিলেন, রাইট? সেই নোট অফ ডিসেন্ট সহ সাইন যে করাইলেন, করানোর মিনিংটা কি? আপনি নোট অফ ডিসেন্ট রেখে দলগুলো তাদের মতো করে প্ল্যান পরিকল্পনা করতে থাকবে, কিন্তু নোট অফ ডিসেন্ট সহ আপনি আশ্বাস দিয়ে সাইন করানোর পরে এসে আপনি যে ভেলকিবাজিটা দেখা বদলে গেলেন, এটা লাইবিলিটি সরকারের নিতে হবে না? এবং নোট অফ ডিসেন্ট নেওয়ার পরে সরকারের কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিস আমি ধরিয়ে দিয়ে তারপর আমি এই ফ্লোরটা ছেড়ে দিচ্ছি। নাম্বার 1, সরকারের দেখবেন একটা এজেন্ডা ছিল যে চিফ জাস্টিস কে হইতে পারেন, রাইট? আমি আইন চত্বরের মানুষ, ওই দিক দিয়ে একটু কথা বলি। সরকারের যেটা অধিকাংশ ক্ষেত্রে এজেন্ডা ছিল যে সিনিয়রিটির ভিত্তিতে চিফ জাস্টিস নিয়োগ দেওয়া হবে। খেয়াল করে দেখবেন বিএনপি ওই জায়গায় নোট অফ ডিসেন্ট দিয়েছে। বিএনপি বলেছে না, একজনই যদি অপশনলেস অপশন থাকে সেই ক্ষেত্রেও এটা হয়তোবা উনি প্রফেশনাল লাইফে গিয়ে এমন বাজে কাজ করে ফেললেন, তাহলে আর বিকল্প কোনো ব্যবস্থা নেওয়ার সুযোগটা থাকলো না। সো সিনিয়রিটির ভিত্তিতে টপ 2 এর ভেতর থেকে একজনকে চিফ জাস্টিস বানানোর জন্য তারা চায়, এখানেও তারা নোট অফ ডিসেন্ট দিয়েছে, রাইট? তা না হলে কি হইতে পারে, ধরুন বিচারপতি মানিকের মতো তো লোক ছিল, রাইট? সো উনি যদি সিনিয়র মোস্ট হইতেন, সো বিচারপতি মানিকের কথা আমার মনে হয় যে প্রত্যেকটা দর্শক সবাই জানেন ইন দ্য মিন টাইম যে উনি কেমন ক্যাটাগরির মানুষ ছিলেন। অপশনলেস ওনার মতো মানুষকেও চিফ জাস্টিস হিসেবে বসানোর দরকার হইতে পারতো। সো বিএনপি যৌক্তিকভাবেই বললো টপ 2 এর ভেতর থেকে কাউকে বাছাই করে নেওয়ার অপশনটা থাকা উচিত, তবে ইন মোস্ট সিনারিও যে সিনিয়র যিনি আছেন তারই পাওয়া উচিত। এই সরকার কয়েকদিন আগে আরেকজন চিফ জাস্টিসকে নিয়োগ দিয়েছে, রাইট? উনি যাকে নিয়োগ দেওয়া হয়েছে উনি সিনিয়র মোস্ট ছিলেন না। আপিল বিভাগের একটু খোঁজ খবর নিয়ে দেখবেন, সিনিয়র মোস্ট যিনি ছিলেন ওনাকে ডিঙিয়ে গিয়ে যিনি সেকেন্ড সিনিয়র ছিলেন তাকে নিয়োগ দেওয়া হয়েছে। আমি কিন্তু এই নিয়োগ দেওয়া নিয়ে আপত্তি তুলছি না, কারণ এটাই হওয়া উচিত। কিন্তু প্রশ্নটা হইল, এই যে সরকার সংস্কার কমিশন এত 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 আলাপ করে দিন শেষে বিএনপির নোট অফ ডিসেন্টের ব্যাপারটাই তো মেনে নিল, তাহলে ওই জায়গায় যে জলঘোলা করাটা হয়েছিল এই জবাবটা দেওয়া উচিত না? উচিত তো, রাইট? সো এই যে এই পয়েন্টগুলো নিয়েই মানুষের ভেতরে না অনেকগুলা কনফিউশন অ্যারাইজ করে। আবার দেখবেন ঐক্যমত্য কমিশনে সব রাজনৈতিক দল একমত হয়েছিল
নারীদের পার্টিসিপেশনের ব্যাপারে যে ন্যূনতম 5%, এটাও যদিও ন্যাক্কারজনক এবং লজ্জাজনক, 51% ভোট হলো নারীদের, সেই জায়গায় এসে 5% ন্যূনতম প্রার্থিতা দিতে হবে, এটা কোনো সেন্স মেক করে না বর্তমান যুগ অনুসারে। কিন্তু দেখবেন যে অনেক রাজনৈতিক দল সাইন করে আসলো, এমন অনেক রাজনৈতিক দল সাইন করে আসছে, ইভেন বিএনপি, এত বড় দল বিএনপিও কিন্তু 5% দিন শেষে আর পূরণ করতে পারে নাই, তারা মাত্র 9টা সিট দিয়েছে। আবার জামাত ইসলামী থেকে শুরু করে অন্যান্য যারা আছে সাইন করে আসছে সুন্দর মতো, ঐক্যমতে, সব এক, সরকার খুব খুশি। একজন মানুষকে দেখাইতে পারবেন জামাত ইসলামী মনোনয়ন দিয়েছে? অন্যান্য দল, নতুন দলগুলোরও হিসাব যদি চিন্তা করেন, এইটা যে পূরণ করতে পারে নাই, এবং এই যে বড় বড় আস্ফালন করে এসে এই যে যা দেখানো হচ্ছে, এতে করে তো জনগণ কনফিউজড হইতেই পারে। এই জন্য অনেকগুলা কনফিউশন না রেখে সরকার যদি ফ্ল্যাট দিকে যেত, জনগণের জন্য বুঝতে সেটা অনেক সুবিধা হইতো। কিন্তু সরকার ইচ্ছাকৃতভাবেই অনেক ভস্কট পাকিয়েছে, সরকার ইন্টেনশনালি অনেক জায়গায় প্রিফারেন্সিয়াল ট্রিটমেন্ট করেছে, এবং অ্যাজ ইট ইজ নুরুল কবির সাহেবরা যেটা বলেছিলেন, সরকারি ইচ্ছা করে অনেক জায়গায় কি হবে, কোথায় কি হবে না, এটা সরকার ডিসাইড করে, তারপর সরকার যেটা করে, সরকার অ্যাক্ট না করে সরকার রিয়াক্ট করে। সেই রিয়াক্টটা কেমন? ফেসবুকে এসে একটা স্ট্যাটাস দিয়ে বিবৃতি দিয়ে দেয়, অমুক ভাঙা, মাজার ভাঙা হচ্ছে, আমি তো এটা চাই নাই, সাংবাদিকদের আক্রমণ করা হচ্ছে, আমি এটা চাই নাই। আরে ভাই, সরকার মানে কি? আপনি অ্যাক্ট করবেন, আমরা অ্যাক্ট দেখতে চাই। সরকার এসেও ফেসবুকিং করে অন্য অনেকের মতোই, যে ফেসবুকে এসে জানান দেয়। সো এই ব্যাপারগুলো কনফিউশন তৈরি করছে। আপনাকে ধন্যবাদ, আবারও আসবো আপনার কাছে। এবার আমি যেতে চাই জনাব আব্দুল আজিজের কাছে। আপনার কাছে আপনাকে একটি পত্রিকার শিরোনাম শোনাতে চাই, সেটি হচ্ছে নির্বাচনী দায়িত্ব পালনে অনীহা হলে বা শৈথিল্য দেখালে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এবং এই যে সরকার আসলে এই মুহূর্তে এই কথা বলছে, আপনার কাছে কি মনে হয় এখন ঠিক এই মুহূর্তে এমন বার্তা দেওয়া আসলে কোনো অবিশ্বাস নাকি শঙ্কার জায়গা থেকে দেওয়া? এবং আরও একটি প্রশ্ন রাখতে চাই যে এটি স্বাধীন দায়িত্ব পালনে কোনো চাপ সৃষ্টি করতে পারে কিনা? ধন্যবাদ আপনাকে এবং দর্শক শ্রোতা সহ আমার সহ-আলোচকদের সাথে কাকতালীয়ভাবে মনে হচ্ছে আমরা সবাই মিলে আজকে প্রথম মিলিত হচ্ছে একটা টক শোতে। ধন্যবাদ আপনার। আমি যদি একটু আপনার প্রথম প্রশ্নটার উত্তর দিয়ে আমি মূল জায়গাটাই যেতে চাই, যেটা আগে আমার সহ-আলোচকগণ আলোচনা করেছেন। ওই গ্রামে একটা গল্প চালু আছে, সেটা হচ্ছে যে মানে বাড়ির গেরস্ত গরু চুরি হচ্ছে, আর উনি মানে ঘুমের মধ্যে উনি একটা শব্দ রপ্ত করেছেন, আমি কিন্তু দেখতেইছি। তো সরকার, আপনি যেটা বললেন কথা উদ্ধৃতি দিয়ে, সরকারের অবস্থা হইলো যে সরকারের কাজ কিন্তু চোর ধরা, শুধু সিগন্যাল দেওয়া না, আমি কিন্তু দেখতেছি। তো বিষয়টা হচ্ছে যে সরকারের কাজ, আমি মনে করি যে এটা হচ্ছে বর্তমান সরকারের অনেকগুলো মানে আমি বলবো যে উদ্দেশ্যের জায়গায় আমি প্রশ্ন তুলব না, আমি দক্ষতার জায়গায় প্রশ্ন তুলব এই গভর্নমেন্টের। এবং এটা ইনহেরেন্টলি মানে যেভাবে সরকারটা গঠন হয়েছে, আমি মনে করি যে জন্মগতই সরকারের কিছু দুর্বলতা রয়েছে। একটা শিশু জন্মগ্রহণে কিছু মানে তার যে অপুষ্টি বা কিছু বিকলাঙ্গতা থাকে, এই সরকারের জন্মগ্রহণ প্রক্রিয়ার মধ্যে দিয়েই এই দুর্বলতাগুলো নানাভাবে প্রকাশিত হচ্ছে। এবং এখন সিচুয়েশন কন্ট্রোল করার ক্ষেত্রে এই ধরনের কথার দ্বারা আমরা এটা দেখতে চাই যে গভর্নমেন্ট এই বক্তব্য না দিয়ে যেখানে আইন শৃঙ্খলা ভঙ্গ হচ্ছে সেখানে প্রপার, এবং কালকেও দেখেছেন আপনি মানে কিভাবে নির্বাচন কমিশনের মধ্যে কি ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে, বিভিন্ন নমিনিগণ কিভাবে অ্যাক্ট করতেছেন, এবং এগুলো কিন্তু সবই ইন্ডিকেট করতেছে যে পরিস্থিতিটা কন্ট্রোল করার ক্ষেত্রে সরকারের যে টুলগুলো, মেকানিজমগুলো প্রপারলি কাজ করছে না। আমি ফিরে আসি, আমি এই গণভোটের জায়গাটা নিয়ে আমার সহ-আলোচকগণ যে বিষয়গুলো আছে ছোট ছোট করে আমি কয়েকটি বিষয় বলতে চাই। যে গণভোটটা ক্ষেত্রে প্রথমে যদি এটার বৈধতার প্রশ্ন তোলা হয়, যেটা আমাদের মাহবুব আজিজ ভাই যে প্রসঙ্গটা তুলেছেন, যে এটা কোনো কনফিউশনের আমি মনে করি জায়গা নেই, কারণ এই সরকার এটা না কোনো বিপ্লবী সরকার, না কোনো সাংবিধানিক সরকার। যদিও সংবিধানের মাধ্যমে জায়েজ করা হয়েছে, কিন্তু এটা অবশ্যই মনে রাখতে হবে যে একটা গণবিপ্লব, একটা গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে কিন্তু সরকার এটা একটা মানে তৈরি হয়েছে, এবং জনগণের অভিপ্রায়ের মাধ্যমেই সরকার তৈরি হয়েছে। এটা কিন্তু সংবিধানের রুলস দ্বারা না। তাহলে এই সরকারের বৈধতার একটা অ্যাসিড টেস্ট আছে, এবং সেই অ্যাসিড টেস্টটাই হচ্ছে এই গণভোট। উদ্দেশ্যের দিকে আমি বলবো যে এই সরকার বৈধ কি বৈধ না, এইটা কিন্তু নির্ধারিত হবে এই গণভোটের মাধ্যমে। গণভোটে যদি হ্যাঁ জয়যুক্ত হয়, তাহলে কিন্তু এই সরকারের কিন্তু বৈধতাটা উতরে যাবে।
নাম্বার ওয়ান, আইনগতভাবে যেটা মাহবুব ভাই ঠিকই বলেছেন যে আইনগতভাবে অনেক জিনিস সিদ্ধ, কিন্তু দিন শেষে কিন্তু জনগণের মুখোমুখি দাঁড়াতে হবে। সুতরাং এই জায়গাতে আমি মনে করি যে কোনো কনফিউশনের প্রয়োজন নাই, বরং এখানে একটা মৌলিক প্রশ্ন আছে যে আমরা কিন্তু জুলাইয়ে যে মানে ঘটনা প্রবাহ, এটা নিয়ে আমাদের রাজনীতি এবং বুদ্ধিবৃত্তি মহলে এখনও কনফিউশন আছে। কেউ বলতে চান এটা অন্যান্য পালাবদলের মতো একটা নিছক ক্ষমতার পালাবদল, কেউ বলতে চান এটা অভ্যুত্থান, কেউ বলছেন এটা বিপ্লব। এটা বিপ্লব কিনা, আমি বিপ্লবের পক্ষের লোক, আমি খুব পরিষ্কার করে বলি। এবং বাংলাদেশের ইতিহাসের অতীত যদি ঘটনা প্রবাহ দেখেন, 47-এ একটা আকাঙ্ক্ষা নিয়ে একটা রাষ্ট্র গঠন, 47 কিন্তু এই দেশের এই ভূখণ্ডের কিন্তু অরিজিনটা হচ্ছে, অ্যাঙ্কর পয়েন্টটা হচ্ছে কিন্তু আমার 47। এই ভূখণ্ড তৈরি হয়েছে 71-এ না, এই ভূখণ্ড তৈরি হয়েছে 47-এ। 71-এ এসে তার আমাদের এই ভূখণ্ডের জনগণের স্বাধীনতা নিশ্চিত হয়েছে। এগুলো প্রত্যেকটাই ইতিহাসের কিন্তু এক একটি করে আমাদের ধাপ অতিক্রম করে আসছি আমরা। কিন্তু ইতিহাসের একটা অভিন্ন ব্যর্থতা আছে আমাদের এই জাতিরাষ্ট্রের, সেটি হচ্ছে কি কোনো বিপ্লব সফল হয়নি এবং আনফিনিশড রেভলিউশন, এটা কিন্তু আমাদের তাত্ত্বিক আলোচনার একটা অন্যতম বিষয়। আহমদ সাহেব বলে গিয়েছেন কিভাবে 71 বেহাত বিপ্লব, বইও আছে, সলিমুল্লাহ খানের বইও আছে, কীভাবে হয়েছে। ঠিক একইভাবে 90-এর গণ অভ্যুত্থান ব্যর্থ হয়েছে, যে আকাঙ্ক্ষা নিয়ে, যে চুক্তি নিয়ে, যে জনগণের সাথে চুক্তি নিয়ে। ঠিক 24-এর কিন্তু গ্রাফিতিতে কিন্তু বর্ণময় হয়েছিল এই দেশের জনগণ কি চায়। এই জনগণের এই যে জনগণের যে অভ্যুত্থান, এই যে গণবিপ্লব, এই যে সারা জাগানো মানুষের, সকল পর্যায়ের মানুষের 36 দিনের যে গণ আকাঙ্ক্ষা, এটা টিকবে কি টিকবে না, এটা একটা বৈপ্লবিক রূপান্তর হবে কি হবে না, তার ভিত্তি হচ্ছে এই গণ অভ্যুত্থানের মধ্যে। এখন আমি আসি এই গণভোটের মধ্যে। এখন আমি আসি আমার সুন্দর করে আমার ইয়ং ম্যাট যেটা বলেছেন, আমি শিক্ষক হিসেবে আমি খুব টেকনিক্যাল ডিফিকাল্টিস ধরি। আমি শিক্ষক হিসেবে আমি বলবো একটা কোশ্চেনের কতগুলো ক্রাইটেরিয়া থাকে, কি সেটা ইম্বিগুইটি হওয়া যাবে না যা হয়েছে। এবং আমার কাছে মনে হচ্ছে যে শিক্ষা নিয়ে একটা কথা আছে না, তোমাকে আমি উচিত শিক্ষা দেবো। আমার কাছে মনে হয়েছে গণভোট নিয়ে জনগণকে একটা উচিত শিক্ষা দেওয়ার মনে হয় আমরা প্র্যাকটিস খেলা শুরু করেছি। আমি জানি না এটা কোন দিক থেকে কোশ্চিন হতে হবে, বিশেষ করে গণভোট যখন জনগণের শিক্ষা দীক্ষা বোধগম্যতা সব কিছু বিবেচনা করে খুব সহজভাবে কোশ্চিন হতে হবে। কিন্তু কোশ্চিনটা হয়েছে ইতিহাসের সবচেয়ে জটিলতম এবং তাকে বিভাজন করা হয়েছে। আমি একেবারে পুরোপুরি একমত এটার সাথে। কিন্তু এখন এক্ষেত্রে আমি বলবো এই দেশের তরুণরাই তো যুগে যুগে সব পরিবর্তন করে, তরুণদেরকেই এখন এই দায়িত্ব নিতে হবে। সরকার একটা অগ্নি পরীক্ষার মধ্যে জনগণকে নিক্ষিপ্ত করেছে এবং যেখানে কিন্তু অনেক প্রশ্ন আসতেছে। আমি মনে করি যে যদি এখানে কিন্তু যেটা মাহবুব ভাই বলতে চেয়েছেন, আমি এখানে একটু লিঙ্ক করে দেই, ছোট্ট করে লিঙ্ক করে দেই। বিএনপি অবধারিতভাবে এই দেশের প্রধান রাজনৈতিক শক্তি, এতে কোনো সন্দেহ নেই। এবং বিএনপি কিন্তু এই বিপ্লবেরও অংশীদার। গণঅভ্যুত্থান যেভাবে আমি বলি, আমি যেটা এই ক্ষেত্রে বিতর্ক আছে, কিন্তু বিএনপি সম্ভবত এটা নিয়ে তার অবস্থানটাকে আজও ক্লিয়ার করতে পারেনি। তাদের বিভিন্ন নেতা বিভিন্ন সময়ে এটাকে এনে কথা বলেছেন। সুতরাং এখানে একটা দায়িত্ব পালন করতে হবে সব রাজনৈতিক দলকে। যেমন কয়েকদিন আগেই কিন্তু নজরুল ইসলাম সাহেব বলেছেন আমরা অবশ্যই হ্যাঁ ভোটের পক্ষে। কেন বলতে হলো ওনাকে বলতে হলো যে আমরা দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে আমরা হ্যাঁ ভোটের পক্ষে। সুতরাং এই যে রাজনৈতিক দলগুলো, আমি মনে করি যে যদি এটা হ্যাঁ ভোটটাই হচ্ছে আমাদের বিপ্লবটা টিকে যাবে কি যাবে না, রাষ্ট্র রূপান্তর হবে কি হবে না, জনগণের অভিপ্রায় বাস্তবায়ন হবে কি হবে না, নাকি পুরাতন 54 বছরের যে আমাদের রাজনীতি সেখানে আমরা ফিরে যাব কি যাব না, এই অ্যাসিড টেস্টটা হবে হচ্ছে এই গণভোটের মাধ্যমে। আমি এই জন্য টেকনিক্যাল পয়েন্টগুলোকে, টেকনিক্যাল ডিফিকাল্টিসগুলোকে, ইনএফিসিয়েন্সিগুলোকে, গভর্নমেন্টের অদক্ষতাগুলোকে আমি পাশ রেখে আমি উদ্দেশ্যগতভাবে আমি বলতে চাই গণভোটটা অবশ্যম্ভাবী এবং গণভোটের রায়টাও একটা অবশ্যম্ভাবী। এবং এখানে অবশ্যই জনগণকে দায়িত্ব পালন করতে হবে এই গণভোটে একটা জনরায় এখানে, যাতে যে বিপ্লব হয়েছিল সেই যে গ্রাফিতির বর্ণময় বর্ণচ্ছটা, সেই বর্ণচ্ছটা পরিপূর্ণতা পাবে হচ্ছে এই গণভোটের রায়ের মাধ্যমে। ধন্যবাদ আপনাকে। আমি এবার আবারও জনাব মাহবুব আজিজের কাছে যেতে চাই। আপনার কাছে আমি প্রশ্ন রাখতে চাই, 24-এর অন্তর্বর্তী সরকার কি ইতিহাসের সংস্কারক হিসেবে সুযোগ হারানো প্রশাসন হিসেবে পরিচিত হতে পারে কিনা? জি, ধন্যবাদ। আপনি যে প্রশ্নটা করলেন, ভাই যা বলছেন তার সমান্তরালে কথাগুলো বললে প্রায় একইভাবে চলে আসবে আমার মনে হয়। আজিজ ভাই খুব চমৎকারভাবে বললেন যে গ্রাফিতিতেই আমাদের মানুষের জন আকাঙ্ক্ষা বহু বর্ণে লেখা হয়েছিল। ওখানে লেখা হয়েছিল গাছের একটি পাতাও ছেঁড়া যাবে না।
লেখা হয়েছিল, খুব তো ইসলাম ইসলাম করছো, কৃষ্ণচূড়ার নাম কি রাখবে? ফাতেমা চূড়া। এই গ্রাফিতিগুলো একটিও কোথাও আপনি পাবেন না, এখন মুছে ফেলা হয়েছে, সরকারি নির্দেশে মুছে ফেলা হয়েছে। ডানপন্থীদের উগ্রবাদী সাম্প্রদায়িকতার ছোবলে এই গ্রাফিতিগুলো আর নাই। কি আছে? যা দেখা যায়। অর্থাৎ এখানে খণ্ডিতকরণ করা হয়েছে। যেই বৈষম্যের বিরুদ্ধে মানুষ রাস্তায় নেমেছিল, কণ্ঠে ছিল ধনধান্যে পুষ্পে ভরা গান, সেই গানকে নষ্ট করে দেওয়া হয়েছে, ছায়ানট পুড়িয়ে ফেলা হয়েছে, বাদ্যযন্ত্রগুলো পোড়া, এখনো গেলে দেখতে পাবেন এক পাশে স্তূপাকারে রাখা। সংস্কৃতির মূলে আঘাত করা হয়েছে। এবং এই গণভোট, যেটাকে খুব ভদ্রভাবে আমরা বলছিলাম সরকারের একটা আকাঙ্ক্ষা, আসলে সত্যিকার অর্থে মূল ধরে টান দিলে এটা আসলে একটি গণতামাশা। আপনি আমাদের মুক্তিযুদ্ধের যেই মুক্তিযুদ্ধের মাধ্যমে এটি জাতির যে অভ্যুদয় হয়েছে, তার মূল যে স্তম্ভ, সেটাকে উপড়ে ফেলে যাচ্ছেন। আপনি সেটাকে আমাকে লিখে দিতে বলছেন, আমি হ্যাঁ ভোট দেব সেখানে। ভারত হিন্দুস্তান, পাকিস্তান মুসলিমের স্থান, আমার এই বাংলাদেশ তো অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষতার স্থান, সেটা যে আপনারা কেটে ফেলছেন, এই 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 রায় আপনি কোথায় পাচ্ছেন? আপনারা 30টি রাজনৈতিক দল এটা করতে পারেন, আর আর বাকি সবাই কি এখানে কি আম গাছ? এবং কোনো শ্রেণী নাই, পেশা নাই, কারো সঙ্গে কোনো আলাপ আলোচনা নাই। কয়েকজন মিলে ঠিকঠাক আমেরিকা থেকে এক অধ্যাপক ধরে নিয়ে এসছেন, যার কোনো সংবিধান নিয়ে তার কোনো লেখাপড়া নাই, তিনি এসে বলতেছেন যে এটা জাতির জন্য একটা দলিল হয়ে থাকছে, আর কখনো স্বৈরাচার আসবে না। স্বৈরাচার যে এসেছিল 80 দশকে, এটা কোন সংবিধানের আওতায় এসেছিল? আর আগামী এই যে গণ অভ্যুত্থানটা হলো, এটা কোন সংবিধানের আওতায় হলো? অর্থাৎ মানুষের ইচ্ছা হলে কিসের লেখে? কাগজে লেখাপড়া। 71 সাল যে তৈরি হলো, এখানে রক্তের গঙ্গা যে বইয়ে দিল পাকিস্তান, কোন সংবিধানের আওতায় করেছিল? এই যে অত্যাচারগুলো হয় দেশে বিদেশে সব জায়গায়, আপনার এক দেশের প্রেসিডেন্টকে তুলে নিয়ে চলে যাচ্ছে আমেরিকা, কোন সংবিধানের আওতায় তুলে নিয়ে যাচ্ছে? অর্থাৎ অর্থ ও ক্ষমতার দাপট, পেশি শক্তির চাইতে বড় সংবিধান আর কি আছে? ওই সংবিধানকে ভাঙতে হলে করতে হবে রাজনৈতিক সদিচ্ছা। এই রাজনৈতিক সদিচ্ছা আমাদের আছে কিনা, সেটা হলো সবচেয়ে বড় কথা। সরকারের সদিচ্ছার অভাব আমরা তো দেখতে পাচ্ছি। আপনার কি দায় পড়েছিল মুক্তিযুদ্ধের এই স্তম্ভগুলোকে সংস্কার করার? ওটা কি এই ধর্মনিরপেক্ষতাকে এখানে স্বৈরতন্ত্র কায়েম করেছিল? তাহলে আপনারা এটা কেন নষ্ট করলেন? আপনারা এই জায়গাটিতে যখন আপনারা হাত দিচ্ছেন, তখন কি বলা যাবে? আপনি যেই আকাঙ্ক্ষাটা, আমাদের গাছের একটি পাতাও ছেঁড়া যাবে না, কৃষ্ণচূড়ার যে ভাসানির যে কথা, সেগুলো যেভাবে ধ্বংস করা হয়েছে, এটা যিনি তারই ধারাবাহিকতা। আমাদের এই এই একটি পাললিক বদ্বীপ, এই বদ্বীপটা তো একটা স্বর্গীয় মাতৃভূমি আমাদের। এখানে প্রত্যেকটা ধর্মের মানুষ সম অধিকার, সম মর্যাদায় থাকে। যেই দেশের 90 থেকে 92% একটি বিশেষ ধর্মের, তার জন্য যদি আরো রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা থাকে, এটা কত বড় ফ্যাসিস্ট শক্তি হিসেবে দাঁড়িয়ে যাবে। এই যে সংখ্যালঘু নির্যাতন আমরা তো বরাবর দেখে এসেছি। এই ধর্মকে সকলেই বিভিন্নভাবে ব্যবহার করেছেন। আওয়ামী লীগ ব্যবহার করেছে সবচেয়ে বেশি। আপনি দেখুন, সাম্প্রদায়িকতাকে তারা সবসময় জিইয়ে রাখতে চেয়েছে। তারা মুখে মুক্তিযুদ্ধের চেতনা বলেছে, কিন্তু ধর্মনিরপেক্ষতা কি তারা রাষ্ট্রে কার্যকর করেছে কখনো? কৌমি জননী হয়ে বসেছেন এবং নানানভাবে তারা সবসময় উস্কে দিয়ে চেয়েছেন যাতে সমাজে একটা বিভাজন থাকে। এই বিভাজন কেন থাকতে হবে? ধর্মের যেই একটা সৌন্দর্য, যেই দার্শনিকতা, এইটা তো থাকবে যার যার ব্যক্তিগত পর্যায়ে। রাষ্ট্র তো ইহলৌকিক একটি প্রতিষ্ঠান। আমরা যে 24-এর গণ অভ্যুত্থান করেছিলাম, আমরা কি বেহেশত পাওয়ার জন্য করেছিলাম? আমরা তো করেছিলাম, রাষ্ট্রীয় কিছু মৌলিক চাহিদা আমাদের ছিল না। 1 নম্বর গণতন্ত্র, বাক স্বাধীনতা। আমাদের গুম করা হচ্ছিল, খুন করা হচ্ছিল, বিভিন্ন জায়গায় ধরে ধরে আয়না ঘরে বসানো হচ্ছিল। গত 15 বছর কোনো ভোটের তোয়াক্কা করেনি আওয়ামী লীগ। নিজেরা রাতের বেলা আমিডামি করে ভোট দিচ্ছিল। এই ভোটের অধিকার, এটা আমরা পরকালে গিয়ে চাই না, এইখানে চাই। এবং সেইখানে চাই বলে আমরা আমাদের সকলেই এক টেবিলে বসে মর্যাদা সহিষ্ণু একটা সমাজ চাই। আপনি কালো দেখে বা আমি কালো দেখে, আমি অন্য ধর্মের দেখে, আমি লেখাপড়া কম জানি দেখে আমি রাষ্ট্রে বৈষম্যের শিকার হতে পারি না। এই যে এই বৈষম্যহীনতার যে একটি মহান বাণী, এই একটা আত্মা আমাদের মুক্তিযুদ্ধের, সেটা তো ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র। এগুলো বললেই ধর্মদ্রোহী বলা হয়, এগুলো বললেই বলা হয় আপনারা তো ধর্ম মানেন না।
ধর্মহীনতার ধর্মনিরপেক্ষতা তো এক জিনিস নয়। কাজে এই যে জায়গাটা তারা পৌঁছালো, এতে বোঝা যায় তাদের ইন্টেনশনটা কি। অর্থাৎ আপনি প্রগতিশীলতার জায়গায় সেখান থেকে সরে আসবেন, রাষ্ট্রের মুখটা আপনি পেছন দিকে নিয়ে যাবেন। আজকে যখন বাংলাদেশ গত কয়েক দশকে যত যত স্বৈরতন্ত্র যা কিছু হয়েছে, তারপরেও তো আমাদের একটা উন্নয়নের গ্রাফ কিন্তু আছে, সেখানে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে নারীরা। 51%, যেটা ভাই বললেন, সেই 51% নারীর জন্যে, যেই 24-এর গণ অভ্যুত্থানের সবচেয়ে উজ্জ্বল মুখ ছিল নারীরা। আপনি দেখুন সেই এনসিপিতে নারীর অবস্থান কোথায়। বিভিন্ন সময় তো আমরা দেখি যে নারীরা ভূমিকাও রাখে, নারীরা ব্যবহৃতও হয়। এবং শুধু আপনি দেখুন, শুধু ব্যবহৃত না, সবচেয়ে বড় কথা হচ্ছে কি, এটা হচ্ছে এক ধরনের প্রতারণা। আজকে জামাত যখন বলছে 5 ঘন্টা আপনার কর্মঘণ্টা করে দেওয়া হবে, আপনার বাড়িতেই নারী ঘরের রানী, তারা ঘরেই থাকলে এগুলো কি আজকের বাংলাদেশের সাথে কোনো আপনি মিল খুঁজে পান? আজকে আমাদের যে চারদিকের যে একটা কর্মচাঞ্চল্য কিন্তু এই যে 5 উৎসব, ঘন্টার কথা বলা হলো, এটি কি আসলে বাংলাদেশে যতগুলো প্রতিষ্ঠান রয়েছে যেখানে নারীরা কাজ করেন, এই প্রতিষ্ঠানগুলো কি 5 ঘন্টা অ্যালাউ করবে? আর আসলে এই নারী যারা রয়েছেন, যারা কর্মজীবী নারী রয়েছেন, তাদের সাথে কি সমঝোতা করে বা কথা বলে এই 5 ঘন্টার কথা বলা হয়েছে? আপনার কি মনে হয়? এইটা তাদের একটি কথা। এবং জামাতের যে বিষয়টা হচ্ছে যে মুনাফিকি তো তারাই প্রথম করেনি। যখন যেই কথা তাদের বলতে প্রয়োজন হয় তখন তারা সেই কথা বলবে। এখন দেখবেন যে কথা বলতে গেলে এটার একটা আলাদা ব্যাখ্যা তারা করাবে। তারা তো কয়েকটি ফ্রন্ট খুলেছে নির্বাচনের জন্য। একটি ফ্রন্ট হচ্ছে যে তারা নিজেরা একা 175+ আসনে ভোট করছে এবং তারা ধারণা করছে যে তারা এককভাবে বিজয়ী হয়ে যাবে। নানান রকম জরিপ তারা করছে এবং বলছে বিরাট একটা হই হই রই রই ব্যাপার যে জামাত চলে আসছে। 2, তারা এনসিপিকে সাথে নিয়েছে, যাতে গণ অভ্যুত্থানের যে একটা প্রত্যয় চেতনা, এটাকে দিয়ে যদি 71-এর ভূমিকাটাকে ফিল্টার করা যায়। আপনি যখন এনসিপির কথা বললেন, আমি একটু একটা হ্যাঁ, প্রশ্ন করি এর বলুন। মাঝেই আপনাকে। এনসিপি তো আমাদের তরুণদের যে আকাঙ্ক্ষা বা তরুণদের যে সাহস উৎসাহ সবকিছু নিয়েই গঠিত হলো, এবং সেখানে যারা তরুণ প্রজন্মের ছিলেন, নেতারা ছিলেন, তারা সেখান থেকে একের পর এক পদত্যাগ করে যাচ্ছেন এবং নতুন দল গঠন করে যাচ্ছেন। এখন এই যে তারা এক থাকতে পারছেন না, এর কারণ হিসেবে আপনার কি মনে হয়? তাদের কি ক্ষমতার লোভ আসলেই, নাকি আসলে তারা দেশপ্রেম আসলে ভেতর থেকে বোধ করে, বা দেশপ্রেমে উদ্বুদ্ধ তারা, এই জন্য তারা এই দলে থাকতে পারছে না, একের পর এক নতুন দল গঠন করছে? আসলে কি কারণে কে এক ব্যক্তি ভেদে তো এগুলো সব সমষ্টিগতভাবে হয়নি, এভাবে তো আসলে আমার পক্ষে বলা মুশকিল। তবে আমি যেটা মনে করি যে ক্ষমতা আসলে একটা খুবই ভয়াবহ জিনিস, এটা আপেল সদৃশ্য বস্তু। আছে না মিঠে আপেল খেয়ে গলায় আদমের এখানে আটকে গেছিল। কিন্তু এক আমি দলে একটু থেকে শেষ করি যে এই যে ক্ষমতার থেকেই তো একটি যখন দল জন্মগ্রহণ করে, তার তো ক্ষমতার বাইরে থেকে নিজের পায়ে হাঁটতে তার অসুবিধা হয়। এখন যে কোনোভাবে ক্ষমতার অংশী হতে হবে। তারা চিন্তা করেছে যে বিএনপির সাথে গেলে এত সিট পাওয়া যাবে না, জামাত যেহেতু চলে বলে কৌশলে চলে, তারা দেখেছে যে এনসিপিকে নিয়ে গেলে 30টা আসন দিলেও তো আমার যে ইমেজটা উদ্ধার হবে সেটা তো অনেক বড়। সে এই 30 আসনের বিনিময়ে যাবতীয় কথাবার্তা, এই রাজনৈতিক বন্দোবস্ত, দিন বদলের সোপান, নতুন বাংলাদেশ 2.0, কত গাল ভরা বলি আমরা শুনেছি, সব বিসর্জন দিয়ে তারা জামাতের পকেটে গিয়ে ঢুকে পড়েছে। এতে আমরা যে স্বপ্ন দেখেছিলাম সেই স্বপ্নটার আপাত অবসান হলেও এটা সম্পূর্ণভাবে রাজনৈতিক একটা অপমৃত্যু এনসিপির। কিন্তু আমরা তো প্রত্যাশা হারাতে পারি না। আমরা বলতে চাই যে অচিরেই এনসিপি বুঝতে পারবে আমরা কার খপ্পরে পড়েছি, তারা হয়তো বেরিয়ে আসবে। কিন্তু এগুলো রাজনীতিতে হয়, ভুল হয়, নানান রকম, তাদের বয়স কম, তারা জীবনের স্ট্রাগলেতেই কখনো পড়েনি। একটি চাকরি খুঁজতে নেমেছিল, তারপরে তারা একটা আন্দোলনে জড়িয়েছে এবং তারপরে ক্ষমতার স্বাদের মধ্যে ঢুকে গেছে। আমরা যে এই যে আমাদের যে বৈচিত্র্য এবং অত্যন্ত বর্ণাঢ্য ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস, তার আগের ইতিহাস, এখানে দেখুন যে 69-এ এত বড় একটি গণ অভ্যুত্থান হলো, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করলো ছাত্ররা, তারা কি ক্ষমতার অংশীদার হয়েছিল? 90-তে যে গণ অভ্যুত্থান হলো, তারা কি ক্ষমতার অংশীদার হয়েছিল? এবার কিন্তু হতে হলো। এবং এখনকার ছাত্রছাত্রীদের মধ্যে দেখি যে যত অশ্লীল কথা বলতে পারে সে তত যেন জনপ্রিয় হয়ে ওঠার চেষ্টা। এটার সাথে কি, মানে রাজনীতির সাথে অশ্লীলতার কি সম্পর্ক? আপনি একটা স্লোগান দিবেন, সেই স্লোগানের মধ্যে এই কি শব্দ? কাজেই এই যে ব্যাপারগুলো, মানে যত বেশি তাড়াতাড়ি ভাইরাল হওয়া যাবে, যত বেশি তাড়াতাড়ি চোখে পড়া যাবে এবং ক্ষমতায় যাওয়া যাবে, এই জায়গাটা আসলে মূল রাজনীতির সাথে আর কোনো সম্পর্কই নাই। কাজে আমি যেটা বলতে চাচ্ছি, সরকারের যেটা আপনার প্রশ্ন ছিল যে সরকার
যে যা করছে তা আমার কাছে মনে হয় কুজোর চিত হয়ে শুয়ে থাকার মতো একটা ইচ্ছা। আপনার নাই ক্ষমতা একটা এইটুকু জায়গার মধ্যে ইলেকশন করার, নির্বাচন করার। আপনি ইটালিতে পাঠাচ্ছেন ব্যালট পেপার, কি বলে এটাকে, পোস্টাল ব্যালট। সেই পোস্টাল ব্যালট কি করছে, ভাঁজ করলে ধানের শীষ ঠিক মতো বোঝা যায় না, এমন জায়গায় ধানের শীষ স্থাপন করা হয়েছে। তাহলে আপনি কেন পোস্টাল ব্যালট এরকমভাবে করবেন? এবং সেখানে আপনার দাড়িপাল্লা এবং শাপলাকলি খুব পরিষ্কার দেখা যায়। এই বিষয়গুলো কিন্তু খুব ছোট নয়। আপনি যখন এই ধরনের ইঞ্জিনিয়ারিং চোখের সামনে চলে আসছে, নির্বাচন কমিশন কিন্তু এগুলো নিয়ে কোনো রকম তোয়াক্কা করছে না। কাজেই আপনাকে লেভেল প্লেইং ফিল্ড অবশ্যই তৈরি করতে হবে, এবং লেভেল প্লেইং ফিল্ড সকলের জন্য। যারা এই নির্বাচনের বাইরে আছে তারা তো চিরকালের জন্য বাইরে থাকবে না। আপনার যেই সমস্ত দল এবার অংশগ্রহণ করছে না, আপনি কি তাদেরকে চিরকালের জন্য নির্বাচনের বাইরে রাখবেন? আপনাকে তো একটা সমন্বিত সমাজ তৈরি করতে হবে। চিরকাল তো বাইরে রাখা সম্ভব কিন্তু না। তাদের চেষ্টা তো যত দূরে রাখা যায়, তাহলে আমরাও মামুরা খেলতে পারি তাদের, আমরা এবং আমাদের খুব পক্ষে সহজ হয়তো, ক্ষমতা যতদিন, আপেলটা যতদিন খাওয়া যায়। কারণ বিপক্ষে যদি মেসি চলে আসে, গোল দেওয়া কঠিন হবে না। যে আমরা এবং মামুরা পাশাপাশি বসার যে নির্বাচন, সেইটাই অনেক বেশি সুবিধাজনক। কাজেই এই জায়গাগুলোতে আমার মনে হয় সরকারকে আরও স্পষ্ট অবস্থান নেওয়া দরকার। এবং গণভোটের ক্ষেত্রে যেটা হয়ে গেছে, এখন তো আসলে সরকার কথা, তারা তাদের মতো করে এগিয়েছে, তারা কথা শুনেনি। বিভিন্ন জায়গা থেকে, সিভিল সোসাইটি থেকে বারবার বলা হয়েছে যে এই ধরনের গণভোট কেন, সংবিধান সংস্কারটা কেন। 30শে জুলাই সিপিবি সহ 4টি প্রধান বাম দল কিন্তু আলোচনা থেকে উঠেই চলে গেছে। এই আলোচনা থেকে যদি বিএনপি উঠে যেত, জামাত উঠে যেত, এনসিপি উঠে যেত, সরকার কি তাকে ফেরত আনার ব্যবস্থা করতো না? কিন্তু সরকার বামপন্থীদেরকে, প্রগতিশীলদের ফেরত আনার ব্যবস্থা করেনি। কাজে সবকিছু মিলিয়ে দেশটাকে একটা প্রগতি বিরোধী অবস্থানে নিয়ে যাবার একটা যে পায়তারা চলছে, আমরা আশা করব এর পরেও দেশের মানুষের শুভবুদ্ধির কাছে সবকিছুই পায় তারা মানে পরাজিত হবে আগামী 12ই ফেব্রুয়ারি। এবার আমি সায়েদ আব্দুল্লাহর কাছে যেতে চাই। আপনার কাছে আগে ইনফরমেশনটা আমি শেয়ার করি যে ভারত থেকে 50,000 টন চাল কেনার প্রস্তাব সরকার অনুমতি দিয়েছে। এর মধ্যে 5,000 মেট্রিক টন চাল এসেছে দেশে। এবং এখন প্রশ্ন করতে চাই যে সবসময় তো আমরা ভারত বিরোধী কথা বলি এবং ভারত থেকে এটা করা যাবে না, ভারত থেকে ওটা করা যাবে না, ভারতকে নিয়ে নানান রকম গালমন্দ করি, অশ্লীল ভাষায় কথা বলি। তাহলে চাল কেন আমাদের ভারত থেকে আনতে হলো? আমরা তো অন্য দেশ থেকেও আনতে পারতাম। চমৎকার প্রশ্নটা করেছেন যে জায়গা থেকে, এটার উত্তরটা প্রশ্নের ভেতরেই আছে। আপনাকে আমি একটু ধরিয়ে দিচ্ছি। বর্তমান পৃথিবীটা আর সত্যিকার অর্থে একক কোনো রাষ্ট্র নিয়ে কোনো পৃথিবী চলতে পারে না। আমাদের কিন্তু ইন্টারডিপেন্ডেন্সি আছে একটা দেশ আর একটা দেশের সাথে। এটা ভৌগোলিক বর্ডার, যেটা এই বর্ডারটা হলো কিসের পরিচায়ক? আমি কোন ভূখণ্ডে বাস করি সেটার পরিচায়ক। সেটা তো আমরা সবাই জানি, কিন্তু বলছি জাস্ট কেন বলছি যে এই ঘটনাটা দেখবেন যে প্রত্যেকটা জায়গায় আপনার বর্ডারিং স্টেট যারা আছে সেটা বাদও যদি দেন, পুরো পৃথিবীর প্রত্যেকটা দেশ প্রত্যেকটা দেশের উপরে ডিপেন্ডেন্ট, কেউ কম কেউ বেশি। আমেরিকার পর আমরা যেমন ডিপেন্ডেন্ট, আমাদের পরও কিছু কিছু ক্ষেত্রে দেখবেন আবার আমাদেরও কিছু কিছু জিনিস আমেরিকার মার্কেটে যায়। লেটস উদাহরণ হিসেবে গার্মেন্টস ইন্ডাস্ট্রির কথা যদি বলি, আবার দেখবেন ছোট্ট দেশ কিউবা, রাইট? কিন্তু কিউবার চিনি সারা পৃথিবীর বহু দেশে যায়। আর্জেন্টিনা, ব্রাজিলের সয়াবিন তেল সারা পৃথিবী জুড়ে যায়। আবার দেখবেন ওরা আবার যেটা করে, অন্য দেশের পর ডিপেন্ডেন্সি থাকে। বাংলাদেশ আর ভারত প্রসঙ্গ যে জায়গাতে বর্তমান আমলে এমন অনেক কিছুই করা হয়, মুখরোচক অনেক কথা বলা হয়, সেটা হলো পলিটিক্যাল লেভারেজ ড্র করার জন্য। আমি অ্যাবসলিউটলি জিয়াউর রহমান সাহেবের মডেল বা ম্যাডাম খালেদা জিয়ার যে মডেল, দেখবেন সেই জায়গাতে কি ছিল? রাজনীতি কি বন্ধ ছিল? নাকি কোনো ইকোনমিক ট্রানজ্যাকশন বন্ধ ছিল? নাকি ব্যবসা বাণিজ্য সব বন্ধ ছিল? সবার আগে যেটা মাথায় রাখাটা জরুরি সেটা হলো পারস্পরিক সম্মান এবং সাম্যের ভিত্তিতে সম্পর্কটা থাকবে। সেইখানে দাদাগিরি কারো থাকবে না, সেইখানে কারো ভিত্তগিরিটা থাকবে না। দ্যাটস ইট। এখন এই কারণে আমি বলছি যে সম্পর্কটা কেমন থাকা উচিত, যে আমার দেশের ফেলানি নামক মেয়েটাকে কাঁটাতারে ঝুলে দেওয়া হবে, ওই জায়গা থেকে তার শরীরে রক্ত টপ টপ করে স্বাধীন ভূখণ্ডে পড়বে এবং আমরা তার জবাবদিহিতা নিতে পারবো না, এমন সম্পর্ক না। আমাদের দেশে পদ্মার পানি শুকিয়ে যাবে, তিস্তার পানি থাকবে না, এই সম্পর্ক না। আমরা যেটা দেখতে চাই সেটা হলো একজন প্রতিবেশীর সাথে প্রতিবেশীর যে ধরনের সম্পর্ক থাকে সেই ধরনের সম্পর্ক থাকবে, আসা যাওয়া থাকবে, গুড জেস্চার থাকবে, ডিপ্লোমেসি থাকবে। অ্যাট দ্য সেম টাইম মানে আমাদের তো এইটাও লেজিটিমেট এক্সপেকটেশন থাকবে যে বর্ডারে এইভাবে গুলি করে হত্যা করা হবে না। পৃথিবীর অনেক দেশে এরকম করা হয় না। চোরাকারবারি বা কোনো কিছু হইলে সেটা তো উভয় এন্ড থেকেই হয়। ধরে নিয়ে অ্যারেস্ট করে রাখেন,
বিচারের মুখোমুখি করেন, বা আপনারাও যদি করেন সেটারও বিচারের মুখোমুখি হবে। বা পানির যে হিস্যার ব্যাপারটা, বাংলাদেশে দেখবেন সামনে আর একটা গুরুত্বপূর্ণ ক্রাইসিস আসবে। 2026 সালে গঞ্জেস ওয়াটার শেয়ারিং ট্রিটি যেটা ছিল 30 বছর মেয়াদী, সেই মেয়াদটা শেষ হতে যাচ্ছে আমাদের 12 ডিসেম্বরে। সো এই জায়গাতে এই যে পানির হিস্যা থেকে শুরু করে অন্যান্য জায়গায় আমাদের হিস্যাটা বুঝেও নিতে হবে। এই সম্পর্কটা কেমন হওয়া যাবে না, লেটস সে আমেরিকায় কিছুদিন আগে জামাত ইসলামের খুব গুরুত্বপূর্ণ একজন নেতা তাহের সাহেব গিয়ে এমন কিছু কথাবার্তা বললেন যা আমাদের অমুকজন যে যুদ্ধ করার জন্য রেডি আছে, 50 লাখ মানুষ নেমে যাবে অমুক তমুক। ঠিক তার পরের দিন আরেকটা বেসরকারি চ্যানেলে টিভি স্টেশনের এক জার্নালিস্টকে আলাদাভাবে ইন্টারভিউ দেওয়ার সময় তাহের সাহেবই বলছে, কথা কি খুব কঠিন কঠিন বলে ফেললাম নাকি? তারপর সাংবাদিক সাহেব আবার খুবই ইন্টেনশনালি এবার জিজ্ঞেস করছে, না না মানুষ তো এটাই শুনতে চায়। সে আবার এইটার রেসপন্স করছে, ও তাইলে মোটামুটি ঠিকই আছে। তার মানে উনি যেটা বলেছিলেন সেটা উনি মিন করেন নাই, মানুষ যেটা শুনতে চায় উনি ওইটা মিন করছিলেন। এখন রাজনীতিবিদদের খাইসলত যদি এইরকম হয় যে মানুষ যেটা শুনতে চায় শুধু আমি এটাই বলবো, বলতে গিয়ে সেভেন সিস্টার্স আলাদা করে দেওয়ার মতো কথা বলবো, যদি এটা করা সম্ভব না, বরং এইটা করতে গিয়ে আরও তাদেরকে অনেক অন্যায্য কাজ করার লেভারেজটা দিয়ে দেওয়া হবে, এই পপুলিস্ট অনেক কথাবার্তা বলা উচিত না। কিন্তু কি হয় জানেন, যে এমন অনেক বিরোধিতার নামে এমন অনেক কথাবার্তা বলা হয়, আদতে তাদের আধিপত্যবাদটাকে জিয়ে রাখার জন্য আপনি এই জায়গা থেকে ফুট দিয়ে দিলেন, যে ওইটার পর কেন্দ্র করে তারা আরো উল্টা কথাবার্তা বলার চেষ্টা করে। ভাই আমি আমার পানির অধিকারের কথা বলবো, আমি আমার জীবনের কথা বলবো, আমি আমার মানুষের ন্যায্যতার ভিত্তিতে কথা বলবো। এমন কোনো কথা বলার দরকার নেই যে অন্য দেশের ভূখণ্ড আমি স্বাধীন করে ফেলবো, অন্য দেশের ভূখণ্ড আমি দখল করে ফেলবো, বিচ্ছিন্ন করে ফেলবো। এগুলা করলে আরো কি হয়, এগুলা করলে বরং তাদের অনেক ইলিজিটিমেট কাজ কারবার এটার আসলে লেজিটিমেসি খুঁজে পাওয়ার চেষ্টাটা করে। এই জন্য আমি বলি, যখন আমরা এই সম্পর্কের কথাটা বলবো, আমাদের ওভার পপুলিস্ট কথা বলে শুধু হাততালি পাওয়ার জন্য কথা বললে চলবে না। এই ব্যাপারগুলো নিয়ে কথাবার্তা বলার ক্ষেত্রে আমাদের সেন্সিবল ভূমিকা রাখা উচিত। কেউই আমাদের শত্রু না, কিন্তু আমাদের ন্যায্যতার আমি আরো একটা প্রশ্ন রাখতে চাই। আপনার কি মনে হয় এখন দেশ কি কোটার ভিত্তিতে চলছে নাকি মেধার ভিত্তিতে চলছে? এই প্রশ্নটার উত্তর দেওয়ার আগে আমার বলতে ভালো লাগতো যদি আমি বলতে পারতাম যে কোনো কোটা নাই, কিন্তু এটা বলার আগে, কারণ আমি তো গণ অভ্যুত্থানেরই একজন, শুধু এই একটা গণ আন্দোলনই না, 2018 সালে কোটা সংস্কার আন্দোলন করেছি, নিরাপদ সড়ক আন্দোলন করেছি, ইলেকশনগুলোর আগ দিয়ে যে ধরনের ক্র্যাকডাউন চলতো তখনও আমরা অ্যাক্টিভিজমটা চালিয়েছি। অনেক মানুষ তো ওই টাইমে অনেক কথাবার্তাও বলতো না, কিন্তু এখন কথা বলার মানুষ যেহেতু অনেক। কোটার বিরুদ্ধে যে আন্দোলনটা ছিল সেই আন্দোলনের শুরুতেই প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব আমার অত্যন্ত শ্রদ্ধার মানুষ, কিন্তু উনি যখন ক্যাবিনেটটা গঠন করলেন ওই জায়গা থেকেই কোটাটা চালু হয়েছে। উদাহরণ দিয়ে দিচ্ছে তাহলে বুঝতে সুবিধা হবে, তা নাহলে মনে হবে যে কোনো মুখস্থ সমালোচনা করা হলো নাকি। স্বাস্থ্য উপদেষ্টা যিনি ছিলেন ওনার হেলথ খাতে কোন ধরনের প্রোফাইল ছিল, কিন্তু উনাকে স্বাস্থ্য উপদেষ্টা বানানো হয়েছে শুধুমাত্র ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠানে উনি কাজ করতেন, তার সাথে ভালো সম্পর্ক ছিল, এই জন্য নিয়ে এসে বসানো হয়েছে। এবং দেখবেন যে সবচেয়ে ডিজাস্টারাস পারফরমেন্স যাদের ভেতরে, তাদের ভেতরে একজন স্বাস্থ্য উপদেষ্টা। এবং এই জায়গাতে যে পরিমাণ ভস্কট পেকেছে তার দায় দেখবেন স্বাস্থ্য উপদেষ্টার কিন্তু লাগে নাই, রাইট? তারপরে দেখবেন এমন অনেক ক্যাটাগরির মানুষ ছিলেন যাদেরকে নিয়ে আসা হয়েছে শুধুমাত্র তাদের ওই যে গ্রামীণ ব্যাংক বা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে পার্সোনাল সম্পর্ক ছিল এবং এই কারণে নিয়ে এসে তাদেরকে বসানো হয়েছে, হয় নাই? সো ওই যে কোটা নাকি মেধা, শুরুটা তো বন্ধ তো হইলেই আসলে ওই জায়গাতে, এটাও তো এক ধরনের কোটা, রাইট? এমনকি তার পরবর্তীতে প্রতিষ্ঠানগুলো যেভাবে দাঁড়ায় দেখবেন আপনি মানুষকে লায়াবল করবেন, অবশ্যই যারা আগে আগে ক্রিমিনাল অফেন্স করেছে তাদেরকে শাস্তির মুখোমুখি করা দরকার। শাস্তির মুখোমুখি করা দরকার কোন মাধ্যমে? রুল অফ ল এর মাধ্যমে, আইনের মাধ্যমে, বিচার বিভাগের মাধ্যমে। কিন্তু এটা কোনো মবের রাজ্য হইতে পারে না। সো এই জন্য আমি বলছি যে আপনি যেটা বলছিলেন যে কোটা নাকি, কোটা আমি অনেক জায়গাতেই দেখতে পারছি। আমি যদি বলি যে কোথাও কোনো কোটা নাই, সব জায়গায় মেধার মতো চলছে, তাহলে তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কয়েকদিন আগেই একজন নিয়োগ, জামাতি মতদর্শের একজন প্রফেসর সাহেব, তার ভাইকেও তো দ্বিতীয় সচিব করা হয়েছে, সেটা নিয়েও দেখলাম যে কিছুটা কথাবার্তা চলছে যে এটা কার অনুমতি নিয়ে করা হলো বা কিভাবে করা হলো। আমার কথা কি, কেউ যদি কোথাও ভিকটিম হয় অবশ্যই সেই সাপোর্টটা দেওয়া দরকার গভর্নমেন্টের জায়গা থেকে, কিন্তু সেই সাপোর্ট সিস্টেম যাতে এমন না হয় যে যেটা আমি ওইটাই বলছি যে আমি বললাম যে ওই জায়গা থেকে কথা বলা হচ্ছে, শুধু এই ক্ষেত্রে না অন্যান্য জায়গাতেও নিয়োগগুলো যাতে এমন হয় যে ফেয়ারনেসের ভিত্তিতে নিয়োগটা হয়। কারো যদি আন্ডার প্রিভিলেজ থাকে তাদেরকে তুলে আনার জন্য আমাদের কনস্টিটিউশনের দিকে যদি তাকান, আমাদের নিয়োগের কথা তো বললেন, এখন আপনার কাছে কি মনে হয় হাদি হত্যার বিচার জরুরি আগে নাকি তার ভাইয়ের চাকরি জরুরি? আমাদের ভাই হাদিকে যেভাবে মারা হয়েছে তার বিচারটাই সবচেয়ে জরুরি,
এবং এইটাই আপাতত একমাত্র ব্যাপার হওয়া উচিত ছিল। এবং সেই বিচারটা না করে ভুজুং বাজুং আপনি যাই করেন তাতে কোনো লাভ নেই। আর ছোট্ট একটা ব্যাপারে ওই ভাই যখন আলোচনা টানছেন আমি একটু নোট নিয়ে রেখেছিলাম, ওইটার বোধহয় একটু জাস্ট ছোট করে অ্যাড করা দরকার। ব্যাপারটা হলো গণভোটের ব্যাপার। গণভোট এখন যে অবস্থায় আছে, কেউ যদি পুরাটা বুঝে শুনে হ্যাঁ ভোটের দিকেই যাবে। যেমন আমি ভোট দিতে পারলে অবশ্যই আমি চাই যে এই ব্যাপারগুলো অ্যাপ্রুভাল পাক। ইয়েট আমি জাস্ট একটা কনফিউশনের কথাটা বলি, কিন্তু এইটাকে যদি এই ন্যারেটিভে সেট করা হয় যে এই গণভোটে যদি কোনো কিছু না হয় বা কোনো কিছু হয় তাহলে এই সরকারের বৈধতাই পাবে না অমুক তমুক। আমরা যদি এই সরকারের বৈধতা নিয়ে প্রশ্নটা তুলে দিতে চাই, আলটিমেটলি এই যে এত সংস্কারের কথা বাদে দেন, সামনের ইলেকশন অমুক তমুক, এতে করে কি হবে? পরের জন্য খুললে কুয়া পরে, জ্ঞানীরা কয় সেই কুয়াতে নিজেই ডুবে মরে। তো এই জন্য আমি বলছি এই সরকারের বৈধতা নিয়ে এই গণভোটের সাথে এই সরকারের বৈধতা মেলানোর কোনো দরকার নাই। এই সরকার গঠন যখন হয়েছিল আর্টিকেল 106 অফ দ্য কনস্টিটিউশন নিয়ে, রেফারেন্সটা নিয়ে যেভাবে গঠন করা ছিল জনগণের অভিপ্রায়ও ছিল, সেই ব্যাপারটা বৈধভাবে আমরা ধরে নেই। এবং এই সরকারের মেয়াদটা সম্ভবত আরেকটু ছোট হইলে ভালো হইতো, কিন্তু অনেক মানুষ গিট্টু লাগে এমনই সংস্কার করার চেষ্টা করেছে আর এমনই নয়া বন্দোবস্তের ব্যবস্থা করেছে, যখন নয়া বন্দোবস্তের সংস্কারের কথা বলে মানুষ উল্টা ঘুরে দৌড় দেওয়ার উপক্রম। এখন আপনার কাছে আরো একটি প্রশ্ন করতে চাই, খুবই ছোট করে আমি উত্তরটা আশা করব। আপনি হাফ প্যান্ট পরতে পছন্দ করেন কিনা? মিক্সড উত্তর অবশ্যই। আমি তো খেলাধুলা যখন করি আমি হাফ প্যান্টও পরি, মাঝে মাঝে চলাফেরা করি, আবার ফুল প্যান্টও পরি। আপনি আসলে তরুণ, তো এই জন্য আপনাকে প্রশ্ন করা। কিছু কিশোর রাজধানীর একটি মাঠে খেলছিলেন এবং খেলা থেকে যখন ফেরত আসছিলেন তখন সেই কিশোরদেরকে হ্যারাসমেন্ট করা হয়েছে যে তারা কেন হাফ প্যান্ট পরেছে এই বিষয় নিয়ে। নারীদের পোশাক নিয়ে তো নানান রকম সমালোচনা আলোচনা রয়েছে, তো কিশোরদেরকে আসলে হাফ প্যান্ট পরার জন্য হ্যারাসমেন্ট করা, এটি একটি দৈনিক পত্রিকার শিরোনামে উঠে এসেছে। এই জন্য আপনার কাছে প্রশ্নটা। এই কাজগুলো কখনোই করা উচিত না পোশাকের ব্যাপারে। আমার কাছে মনে হয় যে ব্যক্তি স্বাধীনতা আছে তরুণদের ক্ষেত্রেও, তরুণীদের ক্ষেত্রেও, নারীদের ক্ষেত্রেও, পুরুষদের ক্ষেত্রেও। বরং এইগুলো যে চাপায় দেওয়ার মতো যত কাজ করা হবে মানুষ তখন হয়তো বা বলতেই পারে যে তাইলে এই যে দঙ্গলবাজি যেটা চলছে এটা কোনো না কোনো কারণে যে ক্ষতির কারণ হচ্ছে। এই যে হ্যারাসমেন্ট করেছে সে বলেছে তোর কি পায়জামা নাই, তুই হাফ প্যান্ট পরছস। এগুলো একদমই অনুচিত কাজ। কে পায়জামা পরবে কে হাফ প্যান্ট পরবে এটা তারপরই সেটা। আমি জনাব আব্দুল আজিজের কাছে আসতে চাই। আমি আপনাকে যে বিষয়টি জানাতে চাই সেটি হচ্ছে, আপনি জানেনও যে জামায়াতে ইসলাম ইসলামী শাসন প্রতিষ্ঠা করতে যায় দেশে। এবং আপনাকে যদি বলি দেশের মেজরিটি হয়তো বা ইসলাম ধর্মের অনুসারী, কিন্তু অন্যান্য ধর্মের মানুষও তো রয়েছে। আপনি যখন ইসলাম প্রতিষ্ঠা করবেন তখন সেই মানুষগুলোকে আপনি কোন বিচার আইনের আওতায় আনবেন, বা তাদের ক্ষেত্রে আপনার এই ইসলামী শাসন ব্যবস্থা কোনো রকম কনফ্লিক্ট তৈরি করবে কিনা সেটি জানতে চাই। এবং তার সাথে আরও একটি প্রশ্ন আমি অ্যাড করতে চাই, সেটি হচ্ছে জামাত প্রায়ই বলে প্রশাসন একদিকে হেলে গিয়েছে। একদম যদি আমি ডিরেক্টলি বলি তাহলে বলতে পারি যে বিএনপির দিকে হেলে গিয়েছে, এবং বলা হচ্ছে এই বিএনপির দিকে হেলার কারণে নানান রকম চাল চালানো হচ্ছে এবং মাঠের বাস্তবতা এই বিএনপির দিকেই হেলা। এখন আপনার কাছে কি মনে হয় যে আসলে কি এই বাস্তবতা সঠিক? আপনি একটু প্রশ্নটাকে ধরে রাখেন, আমি 1 মিনিটে শুধু কয়েকটা জিনিস বুলেট পয়েন্টে রেসপন্স করে আমি আসি। আপনার সহযোগিতা নিতে হবে আমার এই কোশ্চেনটা। হ্যাঁ, আমি প্রথমে মাহবুব আজিজ ভাইয়ের একটা বিষয় আমি বলি। উনি আগের ফেজে এই ফেজেও বলেছেন আমাদের বুদ্ধিভিত্তিক একটা সংকটনী প্রফেশনালি সাংবাদিকতার সাথে যুক্ত। আমাদের কিছু মরিচিকার মতো কিছু শব্দ আছে, মরিচিকা। এই যে সাম্প্রদায়িকতা, ধর্মান্ধতা, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, ইহলৌকিকতা, আমি মনে করি এই জিনিসগুলো আমাদের মরিচিকার মতো, প্রগতিশীলতা ইত্যাদি ইত্যাদি। তারপরে নারীবাদ। আমি কেন বলছি এই কথার একটা বিস্তারিত আলোচনা দরকার। কিন্তু আমরা যে একটা কল্পলোকে একটা বাঙালি জাতীয়তাবাদের একটা 52 ভাষা আন্দোলনের পর থেকে আমাদের আন্দোলনটা রাষ্ট্রভাষা আন্দোলনটা আমরা রূপান্তর করলাম, তার চিত্রটা কিন্তু আমরা 72-এর সংবিধানেও দেখেছি। এটা কোনো বিতর্কের অপেক্ষা রাখে না যে আমাদের যে স্বাধীনতার ঘোষণাপত্রের সাথে কিন্তু 4 মূলনীতি কোনোভাবেই অ্যালাইন ছিল না, না না। এবং এই রাষ্ট্রের প্রথম খতটা তৈরি হয়েছিল বাঙালি জাতীয়তাবাদের নামে, যখন পাহাড়িদেরকে আমরা বললাম তোরা বাঙালি হয়ে যা। এটা হলো প্রথম খত আমরা তৈরি করেছি। এবং বাঙালি জাতীয়তাবাদের যে উগ্র যে জাতিবাদ, এটা কিন্তু গত সরকার আমাদেরকে দেখিয়ে দিয়েছে। সুতরাং এই যে আমাদের কতগুলা মরিচিকার মতো আমাদেরকে এই শব্দগুলো আছে না, আপনি নারীবাদের ভিতরে দেখবেন নারীর প্রতি সবচেয়ে বেশি সহিংসতা সেখানে আছে। আপনি একটা রাজনৈতিক দলকে কিভাবে বলবেন যে সে ধর্মনিরপেক্ষ, যে দল নিজে অন্য ধর্মের লোকদের সবচেয়ে বেশি সম্পদ দখল করে,
সবচেয়ে বেশি নারীকে ধর্ষণ করে, দলের নাম বলেছি। সবচেয়ে রাজাকারকে লালন পালন করে, না সবচেয়ে বেশি রাজাকারকে লালন পালন করে, তাদের হাতে তৈরি করা রাজাকারের লিস্ট দেখেন। সুতরাং এই যে অন্তঃসার শূন্যতা এবং রাজনীতির নামে আমরা 52 থেকে শুরু করেছি যে মানে আন্দোলনটা, যেটা আমরা স্বাধীন রাষ্ট্র পেয়েছি, জনগণের আকাঙ্ক্ষা ছিল এই ভূখণ্ডের মানুষ স্বাধীন হবে। আসলে কি স্বাধীন হয়েছে? 72-এর পরে আমরা তো আর একটা গোলামির মধ্যে ঢুকে গিয়েছি। 24-এর পরে কি গোলামিতে ঢুকিনি আমরা? আমি সে জায়গা, আচ্ছা আমি প্রথমে আমি বলবো যে এই ব্যাপারে আমি অনুরোধ করবো, আমি কালের কণ্ঠকেও অনুরোধ করব, আপনাদেরকে অনুরোধ করব যে আমাদের এই আজকে হয়তো নির্বাচনের আড়ালে ডামাডোলে আমরা এই বিষয়গুলো নিষ্পত্তি করতে পারছি না, কিন্তু গণমাধ্যমের উচিত এই বিষয়গুলোর উপরে একাডেমিক ডিসকাশন নেওয়া। আরেকটা ছোট্ট পয়েন্টে বলবো, খুব সুন্দর করে বলেছেন, আমি খুবই এই গভর্নমেন্টের দক্ষতার জায়গা, আমি কিন্তু উদ্দেশ্যের জায়গাতে আমি কিন্তু প্রশ্ন তুলছি না, কিন্তু দক্ষতার জায়গায় প্রশ্ন তুলছি। স্বাস্থ্যের কথা বললেন, আমি শিক্ষার কথা, আমি শিক্ষা নিয়ে কাজ করি। আমার জীবনে এই যে 2টা বছর স্বাস্থ্য যেমন একটা জনমানুষের আপনার সুস্থ কি অসুস্থ পরিমাপক, একটা জাতি সুস্থ কি অসুস্থ তার পরিমাপক কিন্তু আরেকটা হলো শিক্ষা। শিক্ষার প্রতি এমন নির্লিপ্ত সরকার আমি আমার জীবনে দেখিনি। আমি 40 বছর কিন্তু সরকারি, আমি আমার এই শিক্ষাক্ষেত্রে আমার চাকরি, এবং আমি লাইফ লং আমি এটার সাথে আছি। এত নির্লিপ্ত দেখিনি। একটা প্রাথমিক শিক্ষা কমিশন একটা গঠন করলো, সেখানে কোটা এবং সেখানে একটা নির্দিষ্ট বলের লোকদের নিয়ে একটা, সেখানে আমি মানব জমিনে আমি লেখা লিখেছিলাম এই প্রাথমিক শিক্ষা কমিশন যেটা করে। তারপরে কারিগরি শিক্ষা কমিশন, সেটা আমি সদস্য ছিলাম, এবং সেখানে আমি দেখলাম 4-5 হওয়ার পরে তিনি তো পদত্যাগ করে চলে গেলেন, এবং তারপরে যিনি আসছেন উনি অত্যন্ত শ্রদ্ধেয় শিক্ষক, কিন্তু এত নির্লিপ্ততা আমি দেখিনি। মানে রীতিমতো এটা একটা ছেলেখেলা চলছে। আমি আর একটা জিনিস বলে এই পয়েন্টে আমি আপনার মূল জায়গাতে চলে যাই। পোস্টাল ব্যালটের প্রসঙ্গ তুলেছেন। আজকে এখানে আসার আগে আমার এক ছাত্র আমাকে প্রশ্ন করলো, স্যার আমার বিদেশে এক বন্ধু জিজ্ঞাসা করছেন ব্যালটে স্যার সে কীভাবে ভোট দিবে, এবং আমার কাছে ঘুরে আমি আসলাম। আমি নিজে কিন্তু প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেছি, আমি পোস্টাল ব্যালটে আমার ভোট দেওয়ার অভিজ্ঞতা আছে। পোস্টাল ব্যালটটা খুব ক্লিয়ার, আপনার যে ব্যালট পেপার ভোট কেন্দ্রে পাবেন তার একটা আগাম ভার্সন, আপনি যারা দিতে পারবে না ভোট তাদের জন্য এটা বিকল্প। পোস্টাল ব্যালটে আগেও ভোট দেওয়ার অভিজ্ঞতা বাংলাদেশে কি ছিল কখনো? না আমাদের দেশে ছিল তো, যারা হ্যাঁ অবশ্যই ছিল, আমাদের ছিল। আমি নিজে এবং না যারা ভোটের দিন ভোট দিতে পারবে না তাদের জন্য এই বিকল্প ব্যবস্থাটা ছিল, আগে ছিল। আমি ওইটাই বলছি যে বাংলাদেশ তো এইটাই তো অনেক, কিন্তু এবারে প্রবাসীদেরটা নতুন, প্রবাসীদেরটা নতুন, অবধারিত হয় নতুন, দেশে আভ্যন্তরীণভাবে ছিল। আচ্ছা আমি এই জায়গাটাতে আমি বলছি এটা খুবই একটা দুর্বোধ্য, এবং যেমন আমি টেকনিক্যাল দিকটা বলি যে জামাত বা ওই বিএনপি বা যারা কিন্তু বিভিন্ন জায়গায় নমিনেশন সাবমিট করেছে, এবং 20 তারিখের পরে এগুলো নিষ্পত্তি হবে কে কোন মার্কায়। এখন মার্কায় দেওয়ার পরে দেখা যাবে সেই মার্কায় কিন্তু ভোট হচ্ছে না, অন্য হচ্ছে। এই জায়গাগুলোতে আমি মনে করি খুবই এখন আমি আপনার মূল প্রশ্নটাতে চলে যাচ্ছি। আমি জাস্ট একটু মাহবুব আজিজের কাছে যেতে চাই, উনি একটু ছোট করে উনি শেষ করুক তারপরে। আচ্ছা আমি হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ। আমি শেষ করে দিচ্ছি। আমি আপনার মূল পয়েন্টটাতে আসছি, জামাত প্রসঙ্গ। আপনি জামাত প্রসঙ্গ, নারীদের বিষয়, ভিন্ন ধর্মের বিষয়, আমি নিজে ব্যক্তিগত আমি প্রশ্ন করেছিলাম ভিন্ন ধর্মের বিষয়, এবং জামাত বলছে যে প্রশাসন একদিকে হেলে গিয়েছে, সেটি বিএনপির দিকে। জি আমি বলছি, আমি খুব ক্লিয়ার বলছি। আমি প্রথমে একটা জিনিস ক্লিয়ার করে নিই, আগেও বলেছি আমি জামাতের প্রতিনিধি নই। আমার বক্তব্যকে জামাতের বক্তব্য হিসেবে ধরবেন না। আমার বক্তব্য আমি আমার জায়গা থেকে, আমার নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে বলছি। প্রথম বিষয়টা হচ্ছে জামাত যে ভিন্ন ধর্মের প্রতিনিধিত্বশীল সংগঠন, আপনি যদি এই নাম নিয়ে বিতর্ক আছে জামাতি ইসলামী, বাংলাদেশ জামাতি ইসলামী, তার মানে ইসলাম কি অন্য ধর্মের অবস্থানকে স্বীকার করে? আমি যদি পাল্টা প্রশ্ন করি আপনি কি বলবেন? এই উত্তর সম্ভবত আপনি দিলেই বেশি ভালো। আচ্ছা আমার মনে হয় সবার কাছে উত্তরটা অভিন্ন উত্তরই হবে। হ্যাঁ, ইসলামের যতগুলো, ইসলামের একটা মডেল নেই, ইসলামের যত মডেল আছে, ইসলামের রাষ্ট্র ব্যবস্থার যত মডেল আছে, সেখানে অমুসলিমদের অধিকার, নাগরিক অধিকার সমান, কোনো ডিসক্রিমিনেশন নাই, কোনো নাই। এমনকি আপনি যদি অরিজিনে চলে যান, সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তিনি ইহুদিদের মৃত্যু তিনি দাঁড়িয়ে গেছেন। একজন জিজ্ঞাসা করেছেন আপনি কেন দাঁড়িয়েছেন রাসূলুল্লাহ? তিনি বলছেন আমার একজনের যেমন সম্মানজনক সেটাও সম্মানজনক। এই অধিকারগুলো কিন্তু ইসলাম নিশ্চিত করেছে। আহমদ ছফার একটা বিখ্যাত উক্তি আছে, বাংলাদেশের রাজনীতিতে কেউ যদি টিকে থাকতে হয় তাহলে তাকে ইসলাম প্রসঙ্গটাকে কিন্তু নিষ্পত্তি করতে হবে। সুতরাং ইসলামের একটা সার্বজনীন শান্তি, উদারনৈতিক একটা দৃষ্টিভঙ্গি আছে।
জামাত যদি অরিজিনাল ইসলামের রাজনীতি করে তাহলে জামাতকে অবশ্যই অমুসলিমদের অধিকার নিশ্চিত করতে হবে। এবং আমি অ্যালাইন করি জামাতের সাম্প্রতিক, আমি অতীতের জায়গাতে যাব না, কারণ ন্যারেটিভ তৈরি হয়েছে জামাত সম্পর্কে ভয়ঙ্করভাবে এবং হিংসাত্মক এবং খুবই আক্রমণাত্মক। বাংলাদেশের 54 বছরের রাজনীতিতে জামাত একভাবে জুলাই পূর্ব একটা রাজনীতি করেছে, সেটা হচ্ছে জামাত খুবই আক্রান্ত ছিল, এবং জুলাই পরবর্তীতে জামাতের ন্যারেটিভের মধ্যে পরিবর্তন আসছে, এবং জামাত এ ব্যাপারে খুব উদারভাবে এবারে দেখেছেন জামাত কিন্তু অমুসলিমদের বিষয়টাকে তারাও কিন্তু ইনকর্পোরেট করেছে। জি, আমি আমার প্রথম প্রশ্নের উত্তর পেয়েছি। হ্যাঁ, বাস। আমি দ্বিতীয় যে বিষয়টা বলি যে পক্ষপাতিত্ব না, আমি আরেকটা বিষয় জামাতের বিষয়ে বলি। নারীদের বিষয়ে এখানে বারবার কথা আসছে যে একজনও কি দেওয়া হয়েছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে জামাতের আসনের মধ্যে যদি নারী থাকতো তাহলে আমি ব্যক্তিগতভাবে খুশি হতাম। এবং আরেকটা প্রসঙ্গ খুবই ভালোভাবে আসছে, সব দলেই দেখা গেছে প্রপোর্শনেটলি নারীদের বিষয়টা আসেনি। কিন্তু আমি এক্ষেত্রে আমার একটা ব্যাখ্যা আছে। ব্যাখ্যাটা হলো এই, আমি মনে করি যে পারসেপশন একটা জিনিস আর রিয়ালিটি একটা জিনিস। আমার দৃষ্টিতে আওয়ামী লীগ, বিএনপি এবং জামাত, প্রধান তিনটা দলকে যদি আমরা দেখি, নারী বান্ধব কোন দল আপনি কী দিয়ে মেজার করবেন? এবং আপনি দেখেছেন সাম্প্রতিক নারী কমিশনের রিপোর্টের পরে কিন্তু একটা নারীদের বেশ কিছু নারীদের বক্তব্য আসছে যেটা অজানা ছিল আমাদের সামনে, কিন্তু তাদের বক্তব্যগুলো, তাদের বুদ্ধিভিত্তিক জিনিসগুলোকে যদি আমরা মূল্যায়ন করি তাহলে দেখতে পাবো। এবং এবারে যে আমাদের 5-6টা বিশ্ববিদ্যালয়ের ভোট হলো, তার মধ্যে একটা চিত্র কি দেখেছেন যে জামাতের মানে ছাত্র সংগঠন, যেটা ইসলামী ছাত্র শিবিরের বিজয়ের একটা অন্যতম জায়গা হয়ে দাঁড়িয়েছে তরুণীদের ভোট, এবং তরুণীদের কিন্তু বিপ্লবাত্মক মনোভাব। এটা কেন হলো, এই প্রশ্নটা নিষ্পত্তি হওয়া দরকার। আমি মনে করি, আমি সরলভাবে বলে দিই, আমি আবারও বলছি, মাহবুব আজিজ ভাইকেও বলছি, আমরা পরবর্তীতে আমরা একাডেমিক ডিসকাশনে আসবো। সেটা হচ্ছে আমি শেষ করে দেই ওনার জন্য। সেটি হচ্ছে যে একটা দল সাম্প্রদায়িক কিনা, আপনি জামাতের সিঙ্গেল কেস আনেন যারা অমুসলিমদের সম্পদ দখল করেছে, আপনি সিঙ্গেল কেস নিয়ে আসেন অমুসলিমরা জামাতের দ্বারা ধর্ষিত হয়েছে বা নির্যাতিত হয়েছে, নিয়ে আসেন, তারপর আপনি এই প্রসঙ্গটা তোলেন। বরঞ্চ আপনি দেখবেন কোনো অমুসলিম মহল্লা নৌকাডুবি হয়েছে, সবার আগে একটা দল গিয়েছে, সেটা হলো জামাত ইসলামী। আপনি ধর্মের নামে যখন আপনি নিজেই আর একটা ধর্মকে আক্রমণ করবেন আর নিজেকে বলবেন অসাম্প্রদায়িকতা, এটা হচ্ছে আমাদের বুদ্ধিভিত্তিক এই জায়গাটায় আমাদের কথা বলতে দেন। সেটা হলো, এক নম্বর হচ্ছে যে জামাতে ইসলামী নৌকাডুবি হয়েছে লাভ দিয়ে পড়ে। হ্যাঁ, তারা লাভ দিয়ে পড়ে, 71 সাল তো সেই দিনের ঘটনা। এবং তারা কিভাবে লাভ দিয়ে পড়েছিল, এই দেশের মানুষের যে লুণ্ঠন, যেই ধর্ষণ, যেই ব্যভিচার তারা করেছে এই দেশের মানুষের সাথে, নারীদের সাথে, মুক্তিযুদ্ধের 8ম খণ্ডটা একটু পড়ে নিতে হবে। এটা আওয়ামী বয়ান নয়, কারণ আওয়ামী লীগের আমলে এই বই প্রকাশিত হয়নি। এই বই প্রকাশিত হয়েছে মুক্তিযুদ্ধের মহান ঘোষক জিয়াউর রহমান সাহেবের আমলে, মুক্তিযুদ্ধের দলিলপত্র 15 খণ্ড, এটার সম্পাদক জনাব হাসান হাফিজুর রহমান। কাজে ওখানে পড়লেই এইটাই মূল। আমার কথা সময় প্লিজ আমাকে কথা বলতে দিতে হবে, আমি একটি শব্দও করিনি। মুক্তিযুদ্ধের দলিলপত্রে যেই সমস্ত ঘটনাগুলো লেখা হয়েছে, এটাই হচ্ছে বয়ান মুক্তিযুদ্ধের। বারবার বলা হয় না আওয়ামী বয়ান, আওয়ামী বয়ান, মুক্তিযুদ্ধের আওয়ামী বয়ান বলে কিছু নেই। মুক্তিযুদ্ধের বয়ান যদি কিছু থাকে, এটা বিএনপি বয়ান, কারণ এটা বিএনপি সময় হয়েছে এই বই। তারপরে যা কিছু লেখা হয়েছে, গল্প, উপন্যাস, কবিতা, যে যার মতো করে লিখেছে। এখন আসুন মরীচিকা। হ্যাঁ, আসলেই তাদের কাছে এগুলো মরীচিকা, কারণ সাম্প্রদায়িকতা, সমাজতন্ত্র, প্রগতিশীলতা, নারীবাদ, এগুলো শুনলে এই একটি সাম্প্রদায়িক গোষ্ঠীর মনের মধ্যে অনেক বড় জ্বালা ধরে, এবং তারা তখন বলে ফেলে যে আপনাদের দল কি করেছে। আপনাদের দল মানে আমি কি একবার উচ্চারণ করেছি কোনো দলের কথা যে তারা এটাকে কি করেছে, কারা সাম্প্রদায়িকতা উস্কায় দেন? আমি বারবার বললাম যে আওয়ামী লীগের নেতৃত্ব কওমি জননী হয়ে বসেছিল, কাজে সাম্প্রদায়িকতা উস্কানি দিয়েছে তো আওয়ামী লীগ। আমরা চাই এরকম একটা রাজনৈতিক পরিস্থিতি যেখানে সকল দল এই সমস্ত বিষয় থেকে দূরে থাকবে। যেই দেশের মানুষের 90-92% একটি বিশেষ ধর্মের, তাদের জন্য, তারা তো এগুলো জন্মগত সূত্রে পাওয়া। আমি যেটা জন্মগত সূত্রে পেয়েছি, এটাকে নিয়ে আমার গর্ব করবার কি আছে? আমি এটা আমার শান্তির ধর্ম, আমরা শান্তি ধর্ম বলে, আমরা জানি না এটা শান্তি ধর্ম? আমরা তো জানি। এইভাবেই তো আমাদেরকে পারিবারিকভাবে শিক্ষিত করা হয়েছে। কোন ধর্মের বাণীটাই কি? কোন ধর্মে আছে অশান্তির ধর্ম? কোন ধর্মে বলা হয়েছে যে দেখলে বিধর্মীকে খুন করে ফেলা হয়? এটা তো কোনো ধর্মেই বলা হয় নাই। আপনি যেমন আপনার ধর্মকে বলা হয়েছে, উনি বলতেছেন আমাদের ইসলাম কাউকে অস্বীকার করে না ইত্যাদি। কোন ধর্ম কাউকে অস্বীকার করে?
কাজেই ধর্মের জায়গার পাঠগুলো যার যার বিশ্বাসের জায়গা থেকে পড়বে। সেইটা যখন আপনি রাষ্ট্রের উপরে চাপিয়ে দেবেন, তখন অন্য ধর্মের সকলেই তো দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত হয়। এবং সেই জায়গা থেকে গাছের একটি পাতাও যে ছেঁড়া যাবে না, যেই গ্রাফিতিটি, সেইটা তো নষ্ট হয়ে যাচ্ছে। এবং ওই জায়গাতে যখন আদিবাসীদেরকে আপনারা ছিঁড়ে ফেলছেন, আর জাতীয়তাবাদের যে কথাটি বলা আছে সংবিধানে, কোথাও লেখা নেই বাঙালি জাতীয়তাবাদ। জাতীয়তাবাদ প্রশ্নে অনেক ব্যাখ্যা আছে, অনেক বিতর্ক আছে, সেটা নিয়ে অনেক কথাবার্তা বলার আছে। এবং সেই জাতীয়তাবাদ আমরা যখন পরবর্তীতে এটাকে ব্যাখ্যা করে বাংলাদেশি জাতীয়তাবাদের দিকে দেওয়া হয়েছে, বাঙালি এবং বাংলাদেশের নিয়ে অনেক ব্যাখ্যা বিতর্ক আছে, সেইটার সাথে ধর্ম নিরপেক্ষতার অবস্থান কোনোভাবেই সাংঘর্ষিক নয়। আপনি দেখুন যে এই যে পরিস্থিতিটা আমরা এই 5ই আগস্টের পর যে বাংলাদেশ দেখতে পাচ্ছি, সেই বাংলাদেশে শিল্পকলা একাডেমিকে পাহারা দিয়ে রাখতে হয় সেনাবাহিনী দিয়ে। আপনার সেই বাংলাদেশে কোনো কনসার্ট হয় না, সঙ্গীত সমস্ত কিছু বন্ধ হয়ে যায় পরপর, সঙ্গীতের শিক্ষক বন্ধ করে দেওয়া হচ্ছে। আপনি দেখুন যে এই যে নারীবাদ নিয়ে উনি হাস্য তামাশা করলেন, যে নারীবাদ মানে নারীর প্রতি সহিংস হওয়া, উনি বললেন। আপনি নারী সংস্কার কমিশন যে রিপোর্টটা দিয়েছিল, তারপর সোহরাওয়ার্দী উদ্যানে যে অশালীন সমাবেশ করলেন এই সাম্প্রদায়িক শক্তি, সেটা আপনাদের মনে পড়ে? এক হুঙ্কারে তো নারী সংস্কার কমিশনের রিপোর্ট একদম হিমাগারে চলে গেছে। সেখানে সেই কমিশনের রিপোর্ট পাওয়ার পর ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিলেন যে এটা খুব চমৎকার একটা প্রতিবেদন হয়েছে, অতি দ্রুত আমরা কিছু সুপারিশ বাস্তবায়ন করব যেগুলা নির্বাহী আদেশে সম্ভব। একটি আদেশও বাস্তবায়ন হয়নি। ঠিক একইভাবে গণমাধ্যম কমিশনের সুপারিশও কোনোটাই বাস্তবায়ন হয় নাই গত 8.5 মাসে। কারণ বলা হয়েছে তাদের নাকি তথ্য মন্ত্রণালয়ই থাকে না। অর্থাৎ আমলাতন্ত্র সব কিছু কুক্ষিগত করে রাখবে। আমি কিন্তু কোনো বিশেষ দলের পক্ষে বলছি না, কোনো বিশেষ দলের বিরুদ্ধে বলছি না। জামাতে ইসলামী অবশ্যই তারা সাম্প্রদায়িক রাজনীতি করতে পারে, কিন্তু সেটা তাদের বলে কয়ে করতে হবে যে হ্যাঁ আমরা সাম্প্রদায়িক রাজনীতি করছি এবং আমরা এই কাজ করব ক্ষমতায় আসলে। এই নির্বাচন বাংলাদেশের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বহুদিন মানুষ ভোট দিতে পারেনি। যে তরুণদের ভোটের কথা ভাই বললেন, যে বিশ্ববিদ্যালয়ে কেন নারীরা ভোট দিল, নারীরা ভোট দিল কারণ এই গুপ্ত সুপ্ত রাজনীতির সাথে এই দেশের মানুষ পরিচিত নয়। এবং যেই কারণে এই সমাজ কল্যাণ ভিত্তিক এক ধরনের রাজনীতির কথা বলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে কাজগুলো করা হয়েছে, এখন জাতীয় পর্যায়েও কিন্তু এই বিভিন্ন মোবাইল নাম্বার এবং বিকাশ নাম্বার খোঁজা হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। এই বিষয়গুলো নিয়ে সরকারের এবং নির্বাচন কমিশনের খোঁজ রাখা দরকার, যে আমরা যদি এই বিকাশের বিনিময়ে, ধর্মের বিনিময়ে, বেহেশতের টিকেটের বিনিময়ে ভোটের ব্যবস্থা করি, তাহলে দেশের পরিস্থিতিটা আসলে কি দাঁড়াবে। আমরা যে যার আদর্শ পরিষ্কারভাবে বলতে হবে। একমাত্র বিএনপি ছাড়া, বিএনপি 31 দফা সংস্কার কর্মসূচি অনেক আগেই দিয়েছে এবং তারা নানান রকম ভোটার কার্ড ইত্যাদি নানান ধরনের হেল্প কার্ডের কথা বলছে। তারা কিন্তু পরিষ্কারভাবে বলছে কিভাবে তাদের পররাষ্ট্রনীতি হবে, কিভাবে তাদের স্বরাষ্ট্রনীতি হবে। জামাতের কোনো পররাষ্ট্রনীতির কথা আপনি শুনেছেন? জামাতের কোনো স্বরাষ্ট্রনীতির কথা আপনি শুনেছেন? জামাতের ইশতেহারই তো আমরা এখনো পেলাম না। এবং তারা যেই সমস্ত কথাবার্তা বলছে সব কিছু কিন্তু খালি বলছে আমরা যাব। এই পর্যন্ত গত 54 বছরে একটি প্রগতিশীল আন্দোলনে জামাতকে দেখা গেছে? একটি নারী নির্যাতনের বিরুদ্ধে তারা কথা বলেছেন? একটি ধর্ষণের বিরুদ্ধে তারা দাঁড়িয়েছেন? আপনি ইয়াসমিন যখন হত্যাকাণ্ড হলো দাঁড়িয়েছেন তারা? একদম লাগাতার যে সমস্ত হত্যাকাণ্ড হয়েছে, কত শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের ঘটনার পর ঘটনা ঘটে গেছে, কোনো রকম প্রগতিশীল, এই যে শেষ পর্যন্ত দীপুচন্দ্র দাসকে পুড়িয়ে মারা হলো, আপনি বিবৃতি পেয়েছেন জামাতের পক্ষ থেকে? আপনি পাবেন না, কারণ তারা তাদের রাজনীতি নিয়ে ব্যস্ত। এবং সেই জায়গা থেকে যার যার রাজনীতিটাকে পরিষ্কার করবার আহ্বান আমরা জানাবো নির্বাচনের আগে। এবং এই ইশতেহার যখন প্রকাশিত হয়ে যাবে, আমরা বাংলাদেশপন্থী যে রাজনীতির কথা বলি, বাংলাদেশপন্থী রাজনীতি মানে 71 থেকে উদ্ভূত যে রাজনীতি, ধর্ম নিরপেক্ষ সমাজতান্ত্রিক যে বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছিলাম, সেই দিকেই আমাদেরকে যেতে হবে। ধন্যবাদ। আমি এবার সৈয়দ আব্দুল্লাহর কাছে যেতে চাই। এখনকার যারা প্রতিবাদী রয়েছেন তাদের আন্দোলনের ভাষা কিছুটা অশ্লীল আমরা বলতে পারি, আবার অশ্লীলও বলতে পারি। বিভিন্ন সময় আমরা দেখেছি যে টঙ্গীতে একজন ছিলেন ঝুমা নামের জুলাই যোদ্ধা, তিনি অশ্লীল ভাষা ব্যবহার করেছেন। এবং আমরা পঞ্চগড়ে ইনকিলাব মঞ্চের একজন নারীকে দেখতে পাচ্ছি, তিনিও বেশ অশ্লীল ভাষায় কথা বলেছেন। এবং আমরা দেখতে পেলাম একজন মুক্তিযোদ্ধার বাড়ির সামনে গিয়ে নানান রকম অশ্লীল ভাষায় কথা বলা হচ্ছে। এই যে অশ্লীল স্লোগান, এটিকে আপনি কিভাবে দেখেন? এটি আমার প্রথম প্রশ্ন। এবং দ্বিতীয় প্রশ্ন, আমি দুটোরই ছোট করে উত্তর জানতে চাইবো। মাহফুজ আলম যখন উপদেষ্টা হিসেবে ছিলেন তখন তিনি কোনো কাজ করতে পারেনি, তাকে কাজ করতে দেওয়া হয়নি, এরকম একটি অভিযোগ তিনি করেছেন। হ্যাঁ, তো এই কথা তিনি
তখন বলতে পারলেন না যখন ক্ষমতায় ছিলেন, ক্ষমতা থেকে বের হয়ে আসার পর বলছেন? তাহলে এই যে তিনি আন্দোলন করলেন, পুলিশের গুলির কাছে গুলির সামনে বুক পেতে দিলেন, এর দাম আসলে কি? খুবই সিগনিফিকেন্ট দুইটা জায়গায় আপনি আলোকপাত করেছেন। নাম্বার ওয়ান, আমি বলি যে কালচার ওই যে স্লোগানের নামে বিভিন্ন জায়গায় চলছে, এটাকে আমি সাবস্ক্রাইব করি না। এবং ব্যাপারটা কি, একটা যখন আন্দোলন হয়, গণ অভ্যুত্থান হয়, বিপ্লব হয়, তখন মানুষের চিন্তার যে জায়গাটা ওইটা থাকে একরকম। মানে আপনি ওই জায়গাটা যদি সবসময় ধরেই রাখেন, এই ব্যাপারটা কিন্তু আবার পরবর্তীতে এসে, ধরেন একটা গণ অভ্যুত্থানের টাইমে অনেক একটা ভাষা ব্যবহার করেছেন, কিন্তু সেটাই তো আপনার নর্মাল জীবন চরিত্রের অংশ হয়ে যাইতে পারে না। এবং স্লোগানের নামে কিছুদিন আগেও যে ধরনের স্লোগান এখন শুরু হয়েছে, এবং ওইটা করলে ঝামেলাটা কি জানেন, এই টাইপ কথাবার্তা বললে হাততালি দেওয়ার মানুষ অসম্ভব রকমের বেড়ে গেছে। অর্থাৎ আপনি পপুলিজমের পালে হাওয়া দেওয়ার মতো কাজ অনেক জায়গা থেকে হচ্ছে, মিডিয়া থেকে হচ্ছে, মানুষ এটাকে পছন্দও যারা যারা করছে, এইটা দেখে যারা আবার এটা বলছে তারা মনে করে ও তাইলে আরো নোংরা কথা বললে বোধহয় আরো বেশি হাততালিটা পাওয়া যাবে। এই জায়গাটা তরুণদের আসলে আমাদের কাছে মনে হয় যে আমাদের যে বয়স, আমাদের শেখার অনেক 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 কিছু আছে। যারা এই টাইপ কাজ কারবার করছে, অন্তত পক্ষে অফিসিয়াল সভা সমাবেশ বা পাবলিক গ্যাদারিংয়ে ব্যক্তিগত আলাপচারিতায় আপনি যে ধরনের শব্দ বা কোনো কিছু বন্ধু বান্ধবের সাথে ব্যবহার করছেন, সেটা অন্তত পক্ষে ওই জায়গায় নিয়ে যাওয়াটা উচিত না। এবং এইটা খুবই বাজে একটা জায়গায় চলে যাচ্ছে, এবং এই জিনিসটা আমি সাবস্ক্রাইব করি না, এটা হওয়া উচিত না। 2 নম্বর ব্যাপার যেটা, মাহফুজ আলমের কথা যেটা বললাম, আমার যেহেতু পরিচিত মানুষ, ব্যক্তিগত জীবনেও পরিচিতই আছে, কিন্তু আমার কাছে যেটা মনে হয়, উনি এই কথাগুলো ক্ষমতার চেয়ারে বসে থেকে যদি বলতেন আমাকে কোনো কাজ করতে দেওয়া হচ্ছে না, এই জায়গায় প্রতারণা করে দিচ্ছে, এই কারণে আমি পদত্যাগ করব, তাহলে সেটার ইম্প্যাক্টটা পড়তো। কিন্তু খুব চুপচাপ বসে থেকে একটা কাজও ঠিক মতো করেন নাই, না করতে দেওয়ার পরে যখন একসাথে ওই যে ইলেকশনের আগে বের হতে হয়েছে, হওয়ার পরে এসে আবার মহাবিপ্লবী বেশ ধরা, এই ব্যাপারটা আসলে খুব একটা ভালো জেস্টারে যায় না। বাট আমি কিন্তু এই কারণে বলছি না যে ও মাহফুজ আলম মহা খারাপ, এখন দল বল বেঁধে ওকে যে আক্রমণ করো, ওকে টার্গেট করো অনলাইনে, আমি এটাও বলছি না। কারণ মাহফুজ আলমের চেয়েও অনেক অদক্ষ লোক, অযোগ্য লোক, প্রতারক লোক এই ভেতরগুলো ছিল, তারা কাজও করেছে, ইয়াংদের ভেতরে অনেক অনেক দুর্নীতিও করেছে। মাহফুজ আলমের চেয়ে হয়তো সেটা বেশিও হইতে পারে। এই জন্য আমি বলছি যে মাহফুজ আলমকে ব্যক্তিগতভাবে আমি টার্গেট করছি না, কিন্তু যখন যে কাজটা করার দরকার ছিল, ওই লোহা গরম থাকা অবস্থাতেই পেটানোটা দরকার ছিল। বাইরে এসে এখন যা বলছে মানুষের কাছে বিশ্বাসযোগ্য হচ্ছে না, কারণ ওই টাইমে উনি ভয়েস রেজ করতে পারতেন। ওই জায়গাতেও অসম্ভব রকমের অদক্ষতার পরিচয় দিয়েছেন, ভাই ব্রাদার কোরাম খুলে বসেছিলেন, নিজস্ব লোক ছাড়া অন্য কারো সাথে তার যোগাযোগ খুব একটা ছিল না। এমনকি এমন অনেক কাজ করেছেন যে কাজটা করতে যাওয়ার কারণে কালেকটিভলি যখন আক্রমণের শিকার উনিও কিন্তু হয়েছেন। কিন্তু গ্যাঞ্জামটা কি হয়েছে, তখন উনাই প্রকৃত যারা ওনার শুভাকাঙ্ক্ষী তাদেরকে আবার পাশে পান নাই। সো একটা ভস্কট পাকানোর দায় ওনার উপরেও কিছুটা বর্তায়, কিন্তু তার মানে এই না যে বর্তমান টাইমে ওনাকে একদম ভিলিফাই করে দিতে হবে, না। আমার মনে হয় কারেকশনের সুযোগ আছে, এবং সেই সুযোগটার দিকে আমাদের তাকিয়ে থাকাটা উচিত। জি, ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা এখন বিদায় নেব। আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, দেখছিলেন কালের সংলাপ। আজ এখানেই বিদায় নিচ্ছি, নতুন পর্ব নিয়ে আবারও হাজির হব। ভালো থাকুক দেশ, ভালো থাকুক দেশের মানুষ।